I can't believe our first hit MIT. MJ. Out of my way. You lose. And for those spiders who make it through, it amounts to a kind of Never forget that. গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা স্পাইডারম্যানের যে নতুন সিনেমা রিলিজ পেয়েছে খুব সম্প্রতি, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, সেই সিনেমাটি এক্সপ্লেন করব। তবে এই সিনেমা বোঝার জন্য তোমার আগের সিনেমাগুলো তো অবশ্যই দেখতে হবে, তবে না দেখলেও সমস্যা নেই। আমি খুবই সংক্ষেপে আগের সিনেমা কয়েক লাইনে বলছি যাতে তুমি এই সিনেমাটা সহজে বুঝতে পারো। তো এর আগের যে সিনেমাটা, যেটা নাম ছিল স্পাইডারম্যান নো ওয়ে হোম, সেখানে আমরা কি দেখেছিলাম? ভিলেন যে ছিল মিস্ট্রিও, সে মৃত্যুর আগে এমন একটা ভিডিও প্রকাশ করে যেখানে স্পাইডারম্যানের আসল পরিচয় ফাঁস হয়ে যায় যে পিটার পার্কারই হচ্ছে স্পাইডারম্যান। তো এরপর সেই ভিডিও পুরো ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, পুরো পৃথিবীর মানুষ জেনে যায় পিটার স্পাইডারম্যান। আর তারপর পুলিশ করে কি পিটার মানে আমাদের স্পাইডারম্যানকে, তার আন্টি মেয়েকে এবং নায়িকা এমজে তার বন্ধু নেটকে জিজ্ঞাসাবাদ করে, এবং দেখা যায় পিটার, এমজে, নেট ওদের বাস্তব জীবন অনেক সমস্যার সম্মুখীন হয়। যে তুমি কেউ ভালোবাসছে, কেউ ঘৃণা করছে, ওদের জীবন প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে এজন্য। তো এই সমস্যা দেখে পিটার করে কি যায় হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জের কাছে এবং তাকে অনুরোধ করে সবাই যেন ভুলে যায় যে পিটার স্পাইডারম্যান। তো ডক্টর স্ট্রেঞ্জ তো রাজি হয় না, তবে তারপরেও পিটারের অনেক বলার পরে যখন রাজি হয় তখন ডক্টর স্ট্রেঞ্জ করে কি মন্ত্র পড়তে শুরু করে যে পৃথিবীর সকল মানুষ পিটারকে ভুলে যাবে। কিন্তু তখন আমাদের পিটার বলে পৃথিবীর সবাই যদি ভুলে যায় আমি স্পাইডারম্যান, তাহলে আমার গার্লফ্রেন্ড এমজের কি হবে, আমার বন্ধু নেটের কি হবে? তো একবার বলে শুধুমাত্র এমজে জানে যে আমি স্পাইডারম্যান, আবার বলে না এমজে আর নেট মানে আমার বন্ধু দুজনেই যেন জানে। তো এরকম কথা বারবার বলার ফলে যেটা হয়, ডক্টর স্ট্রেঞ্জের মনোযোগ বিচ্ছিন্ন হয় এবং মন্ত্র ভুল হয়ে যায়, এবং মন্ত্র ভুল হওয়ার ফলে যেটা হয় মাল্টিভার্সে ফাটল সৃষ্টি হয়। আর এ কারণে যেসব ইউনিভার্সে পিটার পার্কারের যে স্পাইডারম্যান এটা যারা যারা জানতো তারা এই ইউনিভার্সে চলে আসে। মানে আমরা দেখেছিলাম গ্রিন গবলিন, ডক্টর অক্টোপাস, ইলেকট্রোলাইজার্ড, স্যান্ডম্যান, মানে সকল ভিলেনরা চলে আসে। আবার এর সাথে বাকি 3 স্পাইডারম্যানও চলে আসে। তো লাস্ট ওই মাল্টিভার্স বন্ধ করার একমাত্র উপায় ছিল এমন একটা মন্ত্র ব্যবহার করা যাতে পিটার পার্কারকে সবাই ভুলে যাবে। মানে লাস্টে পিটার পার্কারকে একটা ত্যাগ স্বীকার করতেই হবে যে তার গার্লফ্রেন্ড এমজে, তার বেস্ট ফ্রেন্ড নেটও তাকে ভুলে যাবে, মানে পুরো দুনিয়ার মানুষ তাকে ভুলে যাবে। তো এর ফলে যেটা হয়, ওর গার্লফ্রেন্ড ওকে চিনতে পারে না, ওর বেস্ট ফ্রেন্ড নেট ওকে চিনতে পারবে না, মানে ওই ভোটকাটা, এবং অ্যাভেঞ্জার্সরাও তারাও সব ভুলে যাবে ওর সম্পর্কে। মানে অ্যাভেঞ্জারের কেউ আর জানে না যে পিটার স্পাইডারম্যান। তো এখন পিটার পুরো পৃথিবীতে একা হয়ে গিয়েছে এবং তারপর একটা সাধারণ অ্যাপার্টমেন্টে নতুন জীবন শুরু করে। আর এখান থেকে শুরু হয় হচ্ছে স্পাইডারম্যানের ব্র্যান্ড নিউ ডে। তো আশা করি তোমাদের এখন এই সিনেমাটা বুঝতে সুবিধা হবে। তো আগের সিনেমার কাহিনীর থেকে এই সিনেমাটা শুরু হয় তার 4 বছর পর থেকে। তো আমরা দেখি পিটার এখন নিজের বাড়িতে একাই থাকে এবং সে নিজের একটা এআই তৈরি করে ফেলেছে এবং তার বাড়িতে অনেক অ্যাডভান্স টেকনোলজি বানিয়ে ফেলেছে। তো এইখানে পিটার কিন্তু জানে বা স্পাইডারম্যান কিন্তু জানে যে এমজে তার গার্লফ্রেন্ড, কিন্তু এমজে কিন্তু জানে না যে পিটারকে সে কখনো চিনতো বা পিটারই স্পাইডারম্যান। তো এই কথা সে এমজেকে বলতে চায়, এই কারণে সে এমজের জন্য অনেক চিঠিও লিখেছে আর এটা যত্ন করে সে রেখে দিয়েছে। কিন্তু এতদিনেও সে কারোর সাথে কন্ট্যাক্ট করেনি সাহস করে, মানে গত 4 বছরও। তবে সে লুকিয়ে লুকিয়ে তার বেস্ট ফ্রেন্ড ভোটকা নেট এবং মর্দা এমজের সাথে প্রায় খোঁজ খবর রাখতো। তো যাই হোক, ও জানতে পারে ওরা দুজনেই এমআইটি তে ভর্তি হয়ে গিয়েছে। এমআইটি হচ্ছে আমেরিকার অনেক নাম করা একটা তোমার ইউনিভার্সিটি, হাওয়ার্ড ইউনিভার্সিটির মতো। তো এটা দেখে পিটার খুব খুশি হয়, কিন্তু ওদের সঙ্গে কথা বলতে না পারার কারণে সে অনেক কষ্টে ছিল এবং সে একা থাকার অভ্যাসও করছিল, বাট এটা সে এখনো পুরোপুরি রপ্ত করতে পারেনি। তো পিটারের বর্তমান জীবন চলছিল হচ্ছে ছোটখাটো ক্রিমিনালদের সাথে লড়াই করে এবং তাদেরকে ধরে সরকারের হাতে তুলে দিত। তো এই সময় আমরা শিলা নামের একটা মহিলাকে দেখি যে বর্তমানে স্পাইডারম্যানের সঙ্গে কাজ করছে, মানে সে সরকারি পক্ষের কোন একটা বড় কর্মকর্তা, স্পাইডারম্যানকে হেল্প করে আর কি। তো মাসের পর মাস পিটার বিভিন্ন ক্রিমিনালদের সাথে তো ফাইট করেই যাচ্ছে। তাদের মধ্যে ছিল স্করপিয়ন এবং টুমস্টোনের মতো ভয়ঙ্কর ভিলেনও, কিন্তু পিটার তাদেরকে খুব সহজেই হারিয়ে দিত এবং শহরের মানুষও স্পাইডারম্যানকে ভীষণ ভালোবাসতে শুরু করে এবং শহরের সবচেয়ে ফেমাস সুপার হিরো হয়ে যায়। মানে বিষয়টা বুঝতে পারছো, স্পাইডারম্যান কিন্তু একেবারে নতুন করে শুরু হয়েছে। এই শহরের মানুষ কিন্তু আগে স্পাইডারম্যান কখনো দেখেনি, আগের কোনো স্মৃতি নেই তাদের, নতুন করে স্মৃতি, নতুন স্পাইডারম্যান। তো ওই সময় আমরা সরকারি একটা টিমকে দেখি যারা পিটার বা স্পাইডারম্যানকে এই শহরের রেসপন্সিবিলিটির সিম্বলিক চাবি গিফট করে। তবে এত কিছু পাওয়ার পরও স্পাইডারম্যান কিন্তু খুশি ছিল না, কারণ তাকে কেউ চেনে না এবং কারোর সঙ্গে মন খুলে কথা বলতে না পারার কারণে পিটার ভেতরে ভেতরে খুবই লনলি ফিল করতো। তো একদিন আমরা দেখতে পাই পিটার আর শিলা, মানে ওই সরকারি কর্মকর্তা, ফোনে কথা বলছিল এবং তারা ক্রিমিনালদের নিয়ে আলোচনা করছিল। তো তখন শিলা পিটারকে একটা পরামর্শ দেয় যে তুমি অন্য মানুষদের সঙ্গে মিশো, কারণ তুমি একাকিত্বে ভুগছো, আর তাছাড়া তুমি তো বলো যে তোমার মাঝে মাঝে মাথা ঘোরে। বাট ঠিক তখন ওই শহরে একটা ট্যাঙ্ক দিয়ে হামলা হয়। তো পিটার সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে ট্যাঙ্ক থামানোর চেষ্টা করে, কিন্তু সেটাকে থামাতে পারছিল না। আর তখনই পিটার একজন সহযোগী, মনে করে বন্ধু টাইপের, ফ্র্যাঙ্ক এসে হাজির হয় এবং ফ্র্যাঙ্ক হচ্ছে ডাইরেক্ট একবারে সাফারি কিরকিরা টাইপের লোক। তো ফ্র্যাঙ্ক ওই ট্যাঙ্কটিকে
সরাসরি মনে করো আরপিজি দিয়ে উড়ে দিতে চায়, কিন্তু পিটার জানতো ট্যাঙ্ক ব্লাস্ট হলে এখানে অনেক নর্মাল মানুষ মারা যাবে। মানে পিটার মূলত বাংলাদেশের সাবানা চরিত্রের মতো। তো এই জন্য সে প্রথমে ফ্র্যাঙ্ককে তার নিজের গাড়ি সহ দূরে ছুড়ে ফেলে দেয়, আর তারপর ওকে ওখানে রেখেই ট্যাঙ্কের দিকে ছুড়ে যায়। আর এরপর ট্যাঙ্কটির সামনে এগোতে এগোতে ড্যামেজ কন্ট্রোল ডিপার্টমেন্টের বিল্ডিং এর দিকে যাচ্ছিল। আর এইটা হচ্ছে এমন একটা জেলখানা যেখানে সুপার পাওয়ার আলা যে ভিলেন গুলো রয়েছে তাদেরকে বন্দি করে রাখা হতো যাতে শহরের কোনো ড্যামেজ না হয়। তবে তারপরেও শেষ রক্ষা হয় না, সেই ট্যাঙ্কটি গিয়ে সেই ড্যামেজ কন্ট্রোল ডিপার্টমেন্টের জেলখানার সাথে গিয়ে কিন্তু ধাক্কা খায়। তো তখন পিটার করে কি ভেতরে আটকা পড়া মানুষদের বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তখনই ট্যাঙ্কের ভেতর থেকে আমরা দেখতে পাই একটা বৃদ্ধা মহিলা বসে রয়েছে এবং সে পিটারকে দেখে হাসতে থাকে। আর হঠাৎ করে আমরা দেখতে পাই যে পাশের সোলজারের ভেতরে কোন একটা এন্টিটি প্রবেশ করে। তো এইখানে আসলে কি হয়েছে, এই বৃদ্ধা মহিলা মূলত একজন সাধারণ মানুষ, কিন্তু এই সিনেমার যে ভিলেন সে মানুষের মাইন্ড কন্ট্রোল করতে পারে। ধরো আমি এখন ভয়েস দিচ্ছি, আমাকে দিয়ে এখন তোমাকে দিয়ে গালি দেওয়ালো, তো ওই মহিলাকে পজেস্ট করে মনে করো ট্যাঙ্ক চালিয়ে এনেছে, এখন আবার ওই মহিলাকে বাদ দিয়ে আর একজন সৈন্যের শৈলে প্রবেশ করেছে। তো পিটার তো বুঝতে পারে যে ভিলেনের কাছে টেলিকাইনেসিস টাইপের কোনো ক্ষমতা রয়েছে। তো এরপর আমরা দেখতে পাই সেই এন্টিটিটা করে কি, মানে ওই ভিলেনটা করে কি, একে একে মানুষের শরীর বদলাতে বদলাতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। মানে ওই ভিলেনের কোনো শরীর নেই, সে মনে করে একটা সফটওয়্যারের মতো মোবাইল চেঞ্জ করছে, এক মোবাইল থেকে আরেক মোবাইলে চলে যাচ্ছে ভাইরাসের মতো। তো পিটার তার পিছু নেয়, বাট ততক্ষণে ওই ভিলেন শরীর বদলে বিল্ডিং এর উপরে পৌঁছে গিয়েছে। আর সেখানে গিয়ে একটা গার্ডের শরীর দখল করে, আর সেই গার্ড তখন তার নিচের কর্মচারীদেরকে বলে স্করপিয়নকে ছেড়ে দাও, কারণ এটা বস বিলের আদেশ। তো এই কথা শুনে স্বয়ং ভিলেন স্করপিয়নও অবাক হয়ে যায়, কারণ কয়েকদিন আগেই তো স্পাইডারম্যান তাকে ধরেছিল। তবে তারপরে একটা হেলিকপ্টার সেখান থেকে উড়ে যায় এবং পিটারও সেখানে দ্রুত পৌঁছে যায়, কিন্তু ওই এন্টিটি পালিয়ে যাওয়ার আগে পিটার তাকে ধরে ফেলে। আর তারপর পিটার তাকে জিজ্ঞাসা করে তুমি কে, কিন্তু তখনই ওই এন্টিটি করে কি পিটারের শরীরে ঢুকে যায় এবং পিটারের মনের ভেতরে ঢুকেই সেই এন্টিটি পিটারের যে আন্টি ছিল, আন্ট মে, তার মেমোরি গুলো দেখতে পায়। কিন্তু পিটার তার নিজের অসাধারণ মেন্টাল স্ট্রেন দিয়ে তার মন থেকে ওই এন্টিটিকে বের করে দেয়। তবে পিটার এটা বুঝতে পারে যে এই এন্টিটি ভীষণ শক্তিশালী এবং যার দেহই নেই, যে শুধুমাত্র মানুষের ব্রেন হ্যাক করে বা ব্রেনের ভেতর ঢুকে, তার সাথে আমি ফাইট করবো কিভাবে। তবে ওই এন্টিটি বেরিয়ে যাওয়ার আগে পিটারকে বলে তোমার কিন্তু আমার সাথে ফাইট না করে ওই ট্যাঙ্কের দিকে নজর দেওয়া উচিত ছিল। তো পিটার বুঝতে পারে না কি বললো, আর তখনই দেখতে পাই বিল্ডিং এর ভেতরে একটা বিশাল ধামাকা হয়, তার মানে ওই ট্যাঙ্কের ভেতরে বিশাল একটা বোম ছিল। তো এরপর আমরা দেখতে পাই পিটার আর শিলা নিচে দাঁড়িয়ে পুরো ঘটনা নিয়ে কথা বলছে। তো শিলা এখানে জানায় যে এখানে যে বন্ধুরা রয়েছে তাদের কারো বিরুদ্ধেই একটু আগে যে ভিলেন হামলা করেছিল তার সংযোগের কোনো ক্রাইম রেকর্ড নেই, আর যে ট্যাঙ্কটি হামলা ইউজ করা হয়েছিল সেটা মূলত ড্যামেজ কন্ট্রোল বিভাগেরই ট্যাঙ্ক, যেটা স্টোর হাউস থেকে চুরি করা হয়েছিল এরকম মানুষের ব্রেন কন্ট্রোল করেই। তো এরপর শিলা পিটারকে জিজ্ঞাসা করে তুমি কি এই ঘটনার ব্যাপারে আর কিছু জানো। পিটার বলে না, কিন্তু হয়তো আমি এমন একজনকে জানি যে এই বিষয়ে হয়তো আমাকে তথ্য দিতে পারবে। তো এরপর পিটার সেখান থেকে বেরিয়ে ইয়েলেনার সঙ্গে দেখা করে। তো এই ইয়েলেনার পরিচয় দেয়, সে হচ্ছে ব্যাক উইডোর পালিত বোন নাতাশা রোমানফ। সে একজন অত্যন্ত গুপ্তঘাতক এবং সাবেক ব্ল্যাক উইডো এজেন্ট। তো যাই হোক, তার সঙ্গে পিটার করে কি একটা পুলে দেখা করে। এবার এখানেও আমরা দেখতে পাই পিটার মাস্ক পরে রয়েছে, তার মানে ইয়েলেনাও পার্সোনালি পিটারকে চেনে না, যে স্পাইডারম্যান চেনে। এবং ইয়েলেনার পিটার এজন্যই বন্ধুত্ব রেখেছিল যাতে প্রয়োজন হলে তারা একসঙ্গে কাজ করতে পারে। তো এখানে পিটার ইয়েলেনাকে জানায় একটা রহস্যময় এন্টিটি ড্যামেজ কন্ট্রোল সেন্টারে হামলা করেছিল। তো এই কথা শুনে ইয়েলেনা বলে দেখো ছোটখাটো সমস্যা তুমি সামলাও, আর বড় সমস্যাগুলো আমরা অ্যাভেঞ্জাররাই সামলাবো। তো পিটার তখন জানায় দেখো এটা বড় সমস্যাই, সেই এন্টিটি মানুষের মাইন্ড কন্ট্রোল করতে পারে। তো এটা শুনে ইয়েলেনা বিষয়টিকে গুরুত্ব দিয়ে বলে তাহলে তো ব্যাপারটা অনেক আলাদা, আর আমিও আরো অনেক জিনিস জেনেছি। এবং এখানে ইয়েলেনা জানায় যে তার মানে এর আগে ওই এন্টিটি ড্যামেজ কন্ট্রোল সেন্টারে হামলা করেছিল এবং গত এক সপ্তাহে এটা চতুর্থবারের মতো ঘটেছে। আর এছাড়াও সে বলে ড্যামেজ কন্ট্রোলে যেসব গার্ড রয়েছে এবং তারা যখন ওই এন্টিটির নিয়ন্ত্রণে যায় তারা সবাই গিয়ে সেখানে শুধুমাত্র ভিম্যাক্স নামে কোনো একটা কিছু খোঁজে। তবে ভিম্যাক্স যে কি জিনিস এটা আমরা কেউ জানি না। ভিম্যাক্স হতে পারে কোনো অস্ত্র বা কোনো অন্য কোনো কিছু, কোনো ভাইরাস, এটা নিয়ে কোনো আইডিয়া নেই। তো এরপর পিটার করে কি ড্যামেজ কন্ট্রোল ডিপার্টমেন্টের বিশাল টাওয়ারে যায় এবং সেখানে তাদের যে সিইও যার নাম হচ্ছে বিল, তার সঙ্গে দেখা করে। তো বিল পিটার বা স্পাইডারম্যানকে দেখে অনেক খুশি হয় এবং তারা এগিয়ে গেলে হ্যান্ড টিমকে দেখতে পায় যারা একটা স্পেশাল ফোর্স। তো বিল তখন বলে স্পাইডারম্যান এরা আমাদের জন্য কাজ করে আর এদের কোনো মাস্টার ছিল না, আর এজন্য তারা ভুল পথে চলে গিয়েছিল। আর এরপর সে পিটারকে সকারের হাতও দেখায়, যেখানে আমরা দেখতে পাই সবাই ভয়ঙ্কর সব ভিলনদের টেকনোলজি কিভাবে ভালো কাজে ব্যবহার করতে হয় সেটা নিয়ে তারা রিসার্চ করছিল। তো এরপর তারা অফিসে যায় আর সেখানে বিল করে কি পিটারকে বলে আমি জানি তুমি এখানে কেন এসেছো, কারণ সেই রহস্যময় এন্টিটিকে আমরা এর আগেও দেখেছি এবং ভিডিও ফুটেজে দেখা গিয়েছে তোমারও তার সঙ্গে মুখোমুখি ফাইট হয়েছে, কিন্তু সে তোমাকে কন্ট্রোল করতে পারেনি। তবে ওই অ্যাটাকের পরে আমি এখানকার সিকিউরিটি আরো অনেক বাড়িয়ে দিয়েছি। তো এটা শুনে পিটার লক্ষ্য করে যে বিল সেখানে একটা বিশাল ভল্ট তৈরি করেছে। তো বিল এখানে আরো বলে আমার এখানে যা কিছু আছে আমি সবকিছু তো তোমাকে বলতে পারবো না, কারণ এটা একটা সিক্রেট ফ্যাকাল্টি, কিন্তু তুমি তো অনেক কিছু সেন্স করতে পারো। তো আমার কাছে মনে হয় একমাত্র তুমি ওই ভিলেনটাকে হারাতে পারবে। তো এরপর পিটার জিজ্ঞাসা করে তাহলে আমাকে বলো তো ভিম্যাক্স জিনিসটা কি। তবে বিল বলে যে বিশ্বাস করে আমি নিজেও এটা কি জানি না। তো এরপর পিটার করে কি এই বিষয় নিয়ে শিলার সঙ্গে ডিসকাস
করে, কিন্তু এখনো সে ওই ভিম্যাক্স এর ব্যাপারে কোনো ইনফরমেশন পাচ্ছিল না। আর ঠিক তখনই দোকানে পিটারের চোখ পড়ে তার সেই বন্ধু নেডের উপর। আর পুরনো বন্ধুকে দেখে পিটার খুব ইমোশনাল হয়ে যায়। আর নেড চলে যাওয়ার পরে পিটার তাকে ফলো করে তার বাড়িতে পৌঁছে যায়, যেখানে একটা পার্টি চলছিল। তো পিটার চুপি চুপি নেডের ঘরে ঢুকে এবং সে দেখতে পায় যে নেড স্পাইডারম্যানকে নিয়ে প্রচুর রিসার্চ করে রেখেছে এবং সে স্পাইডারম্যানের অনেক বড় একটা ভক্ত। তো এগুলো দেখে পিটার অনেক খুশি হয়। আর ঠিক তখনই নেড রুমে চলে আসে আর সে পিটারকে বলতে থাকে যে আমি স্পাইডারম্যানের বিশাল বড় ফ্যান এবং আমি সবসময় তার উপর নজর রেখেছিলাম। আর আমি একটা বিশেষ সফটওয়্যার বা অ্যাপও বানিয়েছি যা দিয়ে স্পাইডারম্যানকে ট্র্যাক করা যায়। এবং নেডের ধারণা ছিল ফ্ল্যাশ বা রজারের মধ্যে একজন হচ্ছে স্পাইডারম্যান, কারণ তাদের মুভমেন্টই সবচেয়ে বেশি ক্রাইম সিনের সঙ্গে মিলে যায়, মানে অন্য কাউকে সন্দেহ করছে স্পাইডারম্যান হিসেবে। তো এটা শুনে আমাদের পিটার করেক একটু মুস্কি হাসে। আর ঠিক তখনই এখানে এমজে চলে আসে। আর পিটার যখন নিজের প্রথম ভালোবাসা এমজে কে দেখে সে আবারও ইমোশনাল হয়ে যায়। আর এখানে লক্ষ্য যখন পিটার আর এমজে প্রেমে ছিল তখন পিটার সবসময় এমজের জন্য ফুল নিয়ে আসতো। আর আজকেও সে ফুল নিয়ে এসেছে। তবে কি বলে দেবে, সে ভেবেছিল আজকে সে সকল সত্য বলে দেবে, কিন্তু এটা বিশ্বাস করবে কে? তো এজন্য সে করে কি, পার্টির জন্য আনা ফুল বলে ওকে দিয়ে দেয়। তবে এমজে এই ফুল পেয়ে অনেক খুশি হয়। তো এরপর তারা তিনজনই বাইরের পার্টিতে চলে আসে। আর পিটার তখন দূর থেকে দাঁড়িয়ে এমজে কে দেখছিল। আর ঠিক তখনই এমজের বয়ফ্রেন্ড সেখানে চলে আসে এবং এমজে কে কিস করে। তো এটারে দেখে পিটারের তো মনে করো মন ভেঙে যায়। সে আর নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে না এবং পাগলের মতো পিটার কোনো কারণ ছাড়াই শহরের মধ্যে মনে করো ঘুরতে থাকে। আর তখন তার পুরো জীবনের কথা মনে পড়ে, যে তার জীবনের সত্যিকারের আপন মানুষ বলতে তার আন্টি ছিল, সে তো নেই। আর তারপর ছিল শুধুমাত্র তার গার্লফ্রেন্ড এমজে এবং বন্ধু নেট, কিন্তু তাদেরকেও সে হারিয়ে ফেলেছে এবং পুরো পৃথিবীর কেউ তাকে চেনে না, মানে পুরো পৃথিবীতে তার কেউ নেই। চিন্তা করতে পারছো তুমি? তবে সে নিজেকে কথা দিয়েছিল একদিন সে এমজের সঙ্গে দেখা করে ওকে সত্যটা জানাবে, কিন্তু সেটা সে গত 4 বছরেও করতে পারেনি, কারণ সে চায় না আন্টি মেয়ের মতো সে এমজে কেও হারায়। কারণ সবাই যখন জানবে যে স্পাইডারম্যানের গার্লফ্রেন্ড তখন বুঝতেই পারছো ওর অনেক শত্রু বেড়ে যাবে। এরপর মন খারাপ করে পিটার বাড়িতে ফেরত আসে। আর বাড়িতে এসে সে ওই চিঠিটা হাতে নেয়, কিন্তু হঠাৎ তার শরীরে অদ্ভুত সব পরিবর্তন শুরু হয়ে যায়। সে যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং শেষ পর্যন্ত অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে যায়। আর পরের দিন ঘুম ভাঙার পরে পিটার দেখে সে নিজের ঘরের ছাদের সঙ্গে অসংখ্য জালের মধ্যে ঝুলে রয়েছে। তো এটা দেখে সে অবাক হয়ে যায় এটা কিভাবে হলো, মানে পিটারের হাত থেকে সরাসরি নেট বের হচ্ছিল বা ওয়েব বের হচ্ছিল। বাট এর আগে কখনো এরকমটা হয়নি। আর আমরা কিন্তু সবাই জানি যে শুধুমাত্র আমাদের যে ফার্স্ট স্পাইডারম্যান টবি ম্যাগুয়ারি, সে হচ্ছে তোমার মনে করো যে তার শুধুমাত্র হাত দিয়ে ওয়েব বের হতো, বাকিগুলো কিন্তু ওয়েব শুটার ইউজ করতো, মানে আর্টিফিশিয়াল ওয়েব শুটার। কিন্তু আজকে আমাদের এই নিউ পিটারের মাঝেও কিন্তু সেই ফার্স্ট স্পাইডারম্যানের শক্তি চলে এসেছে। তো পিটার করে কি লুকিয়ে লুকিয়ে এরপর ঘরে ফেরত আসে এবং সেখানে গিয়ে সে দেখে যে আগের রাতে সে পুরো ঘর জাল দিয়ে ভরিয়ে ফেলেছিল, মানে তার সারা শরীর দিয়ে ওয়েব বের হচ্ছে। আর এরপর পিটার করে কি তার এআই সিস্টেম ইভির সঙ্গে কথা বলতে শুরু করে। তো ইভি তার শরীরের অ্যানালাইসিস করে জানায় যে তার হরমোনে মেজর পরিবর্তন হচ্ছিল, যেটা তার বর্তমানে ডিএনএ এর উপর প্রভাব ফেলছে। আর এই কারণে সে স্বাভাবিক মানুষের তুলনায় অনেক বেশি ওয়েব প্রোডাকশন করছিল। তো জয়কে এখানে আমার দুই একটা কথা ভুল হতে পারে, কিন্তু আমি আমার আলোকে বলেছি আর কি, তোমরা অ্যাকচুয়াল সিনেমাটা দেখে নিও। তো জয়কে এরপর এআই ইভি আরো জানায় যে সে বড় ধরনের কোনো মেন্টাল ট্রমার মধ্যে যাচ্ছে। তো এইখানে ওই এআই সিস্টেম ইভি জানায় যে বড় ধরনের কোনো মেন্টাল ট্রমায় পড়ে মানুষ এবং স্পাইডার তাদের মধ্যে এরকম চেঞ্জ দেখা যায়। তো এইটা দেখে পিটার বুঝতে পারে এমজে কে দেখার পরে তার ইমোশনাল যে ট্রমা হয়েছে তার জন্য হয়তো তার ভেতরের যে মিউটিনিটি ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যাই হোক এরপর পিটার কয়েকটি ছাদে চলে আসে এবং তার স্পাইডার সেন্স আগের চেয়ে অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছে। আর এই কারণে সে শহরের প্রতিটা শব্দ শুনতে পাচ্ছিল। আর এতগুলো শব্দ এত কিছু হঠাৎ করে আসা বুঝতেই পারছো কতখানি যন্ত্রণার ব্যাপার। আর এরপর সে যখন নিজের হাত দিয়ে ওয়েব বের করার চেষ্টা করে দেখা যায় অনেক বেশি আনকন্ট্রোলড ওয়েব বের হতে থাকে। তো পিটার সে ওয়েব ব্যবহার করে সামনেতে এগিয়ে যায়, কিন্তু নতুন পাওয়ারের সঙ্গে সে এখনো পুরোপুরি মানিয়ে নিতে না পারায় ঠিক মতো কন্ট্রোল করতে পারছিল না। আবার ওই রাতে হয় কেউ যে স্করপিয়ন যে ছাড়া পেল এন্টিটির হামলায়, সে করে কি শহরে হামলা চালায় এবং একের পর এক মানুষকে মারতে থাকে এবং ওই স্করপিয়ন করে কি সবার কাছে খালি ভিম্যাক্স সম্পর্কে জানতে চায়। আর ঠিক তখনই পিটার সেখানে পৌঁছে এবং তার সামনে নেমে পড়ে এবং স্করপিয়নের সঙ্গে পিটারের ফাইট হয়, ভয়ঙ্কর রকমেরই ফাইট হয় এবং আমরা দেখতে পাই। তো এরপর স্করপিয়ন পিটারকে ধরে কন্টিনিউ মারছিল, বাট হঠাৎ করে সেই স্করপিয়ন বলে ওঠে তোমার কি মনে হয় আমি সত্যি স্করপিয়ন? তো এই কথা শুনে পিটার বুঝে যায় যে সেই রহস্যময় এন্টিটি স্করপিয়নের শরীর কন্ট্রোল করছে এবং এই আকাম কুকাম করার জন্য সে মূলত স্করপিয়নকে জেল থেকে বের করেছে যাতে ওকে ও কন্ট্রোল করতে পারে বা ওর দেহটা বা শক্তিটা ইউজ করতে পারে। তো যাই হোক এন্টিটির কন্ট্রোলে থাকা স্করপিয়ন যখন পিটারকে প্রায় মেরেই ফেলতে যাচ্ছিল তখনই পিটারের ভেতরে যে তোমার নতুন যে হরমোনাল চেঞ্জ এসেছে বা মিউটেন্ট হয়েছে সেটা জেগে ওঠে। আর ওটা আসে পিটারের ভয় থেকে এবং পিটার নিজের শরীরের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে এবং পরের মুহূর্তে পিটার একদম বদলে যায়। সে স্করপিয়নকে ধরে ফেলে এবং আমরা দেখতে পাই পিটারের পর আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে এবং সে স্করপিয়নকে তুলে একটা গাড়ির উপর আছাড় মারে। আর তখন এন্টিটি করে কি স্করপিয়নের শরীর ছেড়ে বেরিয়ে যায়। আর তারপর পিটারের চোখ পড়ে সেই গাড়িটার দিকে যার উপর সে স্করপিয়নকে ছুঁড়ে মেরেছিল, কিন্তু এ কারণে দেখা যায় গাড়ির ভেতরে যে অফিসার ছিল সেই অফিসারটা মারা গিয়েছে। আর এই দৃশ্য দেখে পিটারের রাগ তো মুহূর্তে
মুহূর্তে শান্ত হয়ে যায়, সে ভীষণ ভেঙে পড়ে। বাট তখনই শিলা এসে পিটারকে বলে তুমি দ্রুত এখান থেকে চলে যাও। আর পরের দিন আমরা দেখতে পাই পিটার ইউনিভার্সিটিতে ডক্টর ব্রুস হালকের সঙ্গে দেখা করে। তো ব্রুস একটা ডিভাইস ইউজ করে, আর হাতে ওই ডিভাইস দেখে পিটার জিজ্ঞাসা করে এটা কি। তো ব্রুস তখন জানায় এটা এমন একটা ডিভাইস যেটা আমার ভেতরের যে মিউটেশন রয়েছে সেটাকে কন্ট্রোল করতে পারে। মানে বুঝতেই পারছো ব্রুসের রাগ কন্ট্রোল করার জন্য, কারণ ব্রুস রাগ হলে তো হালক হয়ে যাবে, এবং এইটার কারণেই ব্রুসের ভেতরে যে সেকেন্ড পার্সোনালিটি রয়েছে সেটা তাকে কন্ট্রোল করতে পারতো না। আর এরকম একটা ডিভাইস যদি আমরা পেতাম যে আমাদের ব্রেনকে কন্ট্রোল করতে পারবো, বেটার হতো সিরিয়াসলি। তো যাই হোক, পিটার বলে আমি আসলে এই বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। মিউটেশনকে তো আটকে রাখা যায়, কিন্তু কিভাবে মিউটেশনকে আটকে না রেখে শুধুমাত্র আমি এর ভালো দিকগুলো ব্যবহার করব। তো ব্রুস তখন বলে দেখে এরকম কোনো জিনিস নেই, প্রত্যেকটা জিনিসেরই ভালো এবং খারাপ দুটো দিক থাকবেই। তো তুমি শুধুমাত্র ভালো দিক রেখে খারাপ দিক বাদ দেবে এটা হতে পারে না। তবে আমরা যখন মিউটেশনকে পুরোপুরি বুঝতে পারি তখন আমরা এটাকে আমাদের মতো ব্যবহার করতে পারি। আর টেকনোলজির সাহায্যে হ্যাঁ অবশ্যই অনেক চান্স তো রয়েছেই। আর গাইস, স্পাইডারম্যানের এই ভিডিওটা এনজয় করতে করতে তোমাদের জন্য একটা রিকোয়েস্ট করছি। আমরা যে নতুন একটা ওয়েবসাইট তৈরি করেছি, কমার্স ওয়েবসাইট স্যাভেজ অন, সেই ওয়েবসাইটটা তোমরা একবার হলো প্লিজ ঘুরে আসবে। এখানে অনেক ধরনের প্রোডাক্ট এসেছে, আমি বাড়তি কথা বাড়াচ্ছি না। তোমরা ফ্রি টাইমে যখন পাও একটু ঘুরে আসবে একবার হলেও। মেয়েদের জোশ প্রোডাক্টের কালেকশন এসেছে এবং অনেক সুলভ মূল্যে, এবং তুমি নিশ্চিত থাকো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে এখানে সব জিনিস তোমরা পাবে। সেটা হোক ঘড়ি, সানগ্লাস, সেটা হোক ট্রাউজার, জার্সি, যা কিছু হোক, এবং কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। তোমরা পণ্য অর্ডার করার পরে প্রয়োজনে সেই প্রোডাক্টের অরিজিনাল ভিডিও চাইবে, এবং তারপর যখন ডেলিভারি ম্যান যাবে, ডেলিভারি ম্যান যাওয়ার পরে ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে প্রোডাক্ট হাতে নিয়ে যদি দেখো দাম আন্দাজে ভালো প্রোডাক্ট আসছে, তাহলে তুমি ওই প্রোডাক্ট রিসিভ করো, তাহলে প্রোডাক্ট রিসিভ করবে না। তো তোমার নিশ্চিন্তে এখান থেকে অর্ডার করতে পারো স্যাভেজন থেকে। এবং আমি বিশ্বাস করি একদিন এই স্যাভেজন তোমাদের আমাদের মাধ্যমে অনেক বড় হবে, এবং আমরা প্রাউডলি বলতে পারবো আরে এটা তো আমরাই বড় করছি এই কোম্পানিটাকে। তো চলো মূল ভিডিওতে চলে যাই। তো এরপর বাড়ি ফিরে পিটার করে কি তার এআই ইভির সাহায্যে নতুন একটা ডিভাইস বানাতে শুরু করে, এবং তার উদ্দেশ্য ছিল তার ভেতরে যে মিউট্যান্টরা রয়েছে, মানে বুঝতেই পারছো ও যখন রেগে যায় বা ভয় পেয়ে যায় কত পাওয়ারফুল হয়ে যায়। তো সেই পাওয়ারটাকে ও চাই কিন্তু কন্ট্রোলে রাখতে চায়। তো ডিভাইসটা তৈরি হওয়ার পরে সে করে কি ওটা নিজের ঘাড়ে লাগায়, আর এর ফলে তার শরীরের অনেকটা মিউটেশনই কন্ট্রোলে চলে আসে। পিটারও খুব খুশি, আর এরপর সে নিজের পাওয়ার পরীক্ষা করতে বাইরে যায়। কিন্তু ওয়েব শুটার দিয়ে ওয়েব ছোড়ার সঙ্গে সঙ্গেই তার মিউটেশন মারাত্মক বাড়তে থাকে, এবং ধীরে ধীরে সে মিউটেশন তার শরীরে কন্ট্রোল নিয়ে নেয়, আর এর ফলে তার যে ওয়েব শুটার সেটা ব্লাস্ট হয়ে যায় এবং পিটার দূরে গিয়ে ছিটকে পড়ে। আর ঠিক তখনই একজন লোক এসে পিটারের সঙ্গে কথা বলতে শুরু করে, আর এই লোকের কথার ভাব শুনেই পিটার বুঝতে পারে এই লোকটাই হচ্ছে সেই ভিলেন এন্টিটি। তো এই এন্টিটি স্পাইডারম্যানের আসল পরিচয় জেনে গিয়েছে যে এটা হচ্ছে পিটার, মানে ওর আসল নাম পিটার পার্কার, মানে পৃথিবীর একমাত্র পার্সন হচ্ছে এই ভিলেন যে জেনে গেল যে পিটার পার্কারই হচ্ছে স্পাইডারম্যান, এবং এটাও জানা তুমি এমজে নামের একটা মেয়েকে ভালোবাসো। তো এরপর পিটার তার ইভি মানে এআই সাহায্যে দেখে যে ওই এন্টিটি তার বাড়িতে গিয়ে এমজের জন্য লেখা চিঠিটাও পড়ে ফেলেছে, আর এটা জানতে পেরে পিটার সঙ্গে সঙ্গে ওই লোকটাকে ধরে ফেলে। কিন্তু এন্টিটি তখন মুহূর্তেই ব্রেন চেঞ্জ করা শুরু করে, মানে আরেকজনের শরীরে যায়, এবং সে পিটারকে হুমকি দিয়ে বলে দেখো যেহেতু আমি যে কারো শরীরে ঢুকতে পারি, তো এই জন্য তোমার গার্লফ্রেন্ড এমজে কে খুঁজে বের করা আমার জন্য খুব বেশি কঠিন কাজ নয়। তো এটা বলে সে এক একজনের দেহ চেঞ্জ করতে করতে এগোতে থাকে, আর পিটারের পিছু নাই। আর তারপর পিটার করে কি তার যে এআই ইভি সেটার সাহায্যে ওই এন্টিটির প্রত্যেকটা মুভমেন্ট ট্র্যাক করতে থাকে, এবং ওর প্যাটার্ন বোঝার চেষ্টা করে যে কোন প্যাটার্নে চলে, ওর কি দুর্বলতা কি সিস্টেম। বাট ততক্ষণে এন্টিটি করেছে কি হেলিকপ্টারে বসে একটা মানুষের দেহে ঢুকে এবং সেখান থেকে পালাতে লাগে। তো পিটারও তার পিছনে এবং হেলিকপ্টার সহ ধরে ফেলে, আর এরপর ওই হেলিকপ্টারটা আটকা পড়ে একবারে মাঝ আকাশে। তো তখন পিটার বুঝতে পারে তার ইভির মাধ্যমে যে ওই এন্টিটি যদি 10 ফুট বেশি দূরত্বে থাকে তাহলে সে আর কারো শরীরে ঢুকতে পারে না। মানে বিষয়টা বোঝো, ধরো আমার শরীরে সে এখন অ্যাটাক করেছে, তো আমার 10 ফিটের আশেপাশে যদি কোনো মানুষ না থাকে ওই এন্টিটি কিন্তু আরেক শরীরে যেতে পারবে না। তো যাই হোক, এরপর সে করে কি হেলিকপ্টারের ভেতরে লোকজনদেরকে নিজেদের জায়গায় থাকতে বলে, আর হেলিকপ্টারটিকে জ্বালা আটকে দিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপর স্পাইডার করে কি এমজের বাড়িতে গিয়ে তাকে জানায় যে তোমার জীবন ঝুঁকিতে রয়েছে আর তোমাকে আমি সেভ করতে চাই। আর এমজেও তার কথা বিশ্বাস করে না এবং দুজনে সেখান থেকে বেরিয়ে যায়। এবং পুরো রাস্তায় পিটার বুঝতে পারছিল না সে কিভাবে এমজে কে নিরাপদে রাখবে। তো তখন এমজে তাকে জিজ্ঞাসা করে আমার জীবন কেন বিপদে রয়েছে। তো পিটার বলে আমি জানি না। আর তখন এমজে বলে আমরা কি আগে থেকে একজন আরেকজনকে চিনি, কারণ আমার আর নেডের মানে স্পাইডারম্যানের বন্ধুর সবসময় মনে হতো যে আমরা অনেকবার স্পাইডারম্যানের সঙ্গে ছিলাম এবং তুমি অনেকবার আমাদেরকে বাঁচিয়েছো, আমরা কি বন্ধু ছিলাম। পিটার না করে দেয়। আর তখন এমজে আবারও বলে আমার কিছুই মনে পড়ছে না, কিন্তু তুমি কি সত্যিটা জানো, আর সত্যিটা আমাকে বলো প্লিজ, কারণ সেটা জানার অধিকার আমারও রয়েছে। তো এই বলে সে করে কি পিটারের মাস্ক তুলে তাকে কিস করে এবং তারপর পুরো মাস্ক খুলে দেয়। আর পিটারকে দেখে তো এমজে চিনতে পারে, আর এটা দেখে পিটার অনেক খুশি হয়ে যায় এবং একজন আরেকজনকে জড়িয়ে ধরে। আর ঠিক তখনই এমজে বলে পিটার তুমি একে ধরেই খুশি থাকো। তো এই কথা শুনে পিটার বুঝতে পারে যে এমজের শরীরে আসলে ওই এন্টিটি রয়েছে, এটা এমজে নয়। তো এই এন্টিটি তখন বলে সত্যিকারের ভালোবাসার শক্তি তুমি কি মনে করো জাদুকেও ভেঙে দিতে পারে, তুমি এটা কিভাবে ভাবলে। তো এরপর সে বলে তুমি এই মেয়েটিকে অনেক ভালোবাসো আমি জানি, আর এই মেয়েটা অনেক বুদ্ধিমতীও, কিন্তু সে তো তোমাকে এখন পুরোপুরি ভুলে গিয়েছে। তো পিটার তখন জবাব দেয় তুমি এই ভালোবাসার ব্যাপার বুঝবে না, কারণ তুমি কখনো কাউকে ভালোবাসোনি। আর এন্টিটি তখন হেসে বলে তোমার কি এটাই মনে হয়। আর এ কথা বলে এন্টিটি করে কি এমজের শরীর নিয়ে বিল্ডিং থেকে লাফ দিয়ে দেয়, বা ঠিক সময়ে পিটার পৌঁছে তাকে বাঁচিয়ে নেয়। আর
তখনই এন্টিটি করে কি ওকে ছেড়ে আরেকটা শৈলে ঢুকে পড়ে এবং পিটারের সামনে আসে। তো পিটার তখন ওই এন্টিটিকে বলে আমি হার মেনেছি, দয়া করে ওকে ছেড়ে দাও। তো এন্টিটি তখন জবাব দেয় আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার পথে আর বাধা হয়ে আসবে না, তাহলে তুমি কিন্তু এমজে কে বাঁচাতে পারবে না। তো এরপর সে করে কি এমজের জন্য লেখা সেই চিঠিটা পিটারের হাতে দিয়ে দেয়, যেটা পিটারের বাড়ি থেকে সে নিয়েছিল। আর তারপর সেখান থেকে একটা গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। কিন্তু ওই গাড়িতে ওঠার পর ওই এন্টিটি করে কি তার অ্যাকচুয়াল চেহারায় চলে আসে। মানে এন্টিটি মনে করছে তার পেছনে তো স্পাইডারম্যান আর নেই, কিন্তু আমাদের স্পাইডারম্যানের যে এআই সেটা কিন্তু ওই গাড়ির যে সিস্টেম বা ক্যামেরা হ্যাক করে এবং ওই এন্টিটিকে ট্র্যাক করে জানতে পারে যে এটা মূলত একটা মেয়ে যার নাম হচ্ছে জিন গ্রে। তো এরপর পিটার করে কি এমজে কে ফ্রাঙ্কের বাড়িতে নিয়ে আসে। তার বিশ্বাস ছিল ফ্রাঙ্কের সঙ্গে থাকলে এমজে সবচেয়ে সেফ থাকবে। তো পিটার তখন এমজে কে বলে যে সে একটা এন্টিটিকে খুন করতে চায় এবং ইতিমধ্যে সেই এন্টিটির আইডেন্টিটিও বের করে ফেলেছে যার নাম হচ্ছে জিন গ্রে। তবে ওই জিন গ্রের কাছে একটা ভয়ঙ্কর টেলিকাইনোসিস পাওয়ার রয়েছে। তো এটা শুনে এমজে বুঝতে পারছিল না যে ওই জিন গ্রে ওকে কেন হত্যা করতে চাইবে। আর এরপর আমরা দেখি পিটার আর এমজে একসঙ্গে পিটারের টেকনোলজি নিয়ে কাজ করতে শুরু করে। তো পিটার যে মিউটেশন কন্ট্রোল একটা ডিভাইস তৈরি করেছিল সেটা কিন্তু ঠিক মতো কাজ করছিল না। তো এই কারণে এমজে তাকে হেল্প করতে আসে আর সে ডিভাইসটি পরীক্ষা করে দেখে এবং পরীক্ষা করে দেখতে পায় এখানে কোনো সমস্যা নেই, ঠিক মতো কাজ করার কথা। আর তখন এমজে বুঝতে পারে যে ডিভাইসটি স্যুটের সঙ্গে ঠিক মতো কাজ করছে না, মানে স্যুটের জন্য প্রবলেম হচ্ছে। অ্যাকচুয়ালি স্পাইডারম্যানের স্যুটে যে চোখের অংশে একটা ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে সেটার রিয়াকশনে এই ডিভাইসটা পুরোপুরি ফাংশন করতে পারছে না। তো পিটার তখন বুঝতে পারে সমস্যাটা কি এবং ওই ডিভাইসে সামান্য চেঞ্জ করে আবার পরীক্ষা করে আর এইবার ডিভাইসটি ঠিক মতো কাজ করা শুরু করে এবং পিটার অনেক খুশি হয়। তবে এমজে পিটারকে বলে যে তোমার এরকম নিজের শরীরের মধ্যে যে তুমি মিউটেন্ট নিয়ে বা ডিএনএ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছো এটা কিন্তু ঠিক হচ্ছে না এবং কোনোদিন যদি তোমার ভেতরের যে অ্যানিমেলটা রয়েছে সেটা যদি বাইরে চলে আসে তাহলে কিন্তু ভয়ঙ্কর তাণ্ডব চালাতে পারে, মানে হালকের মতো তুমি তোমাকে কন্ট্রোল করতে পারবে না। তো পিটার তখন বুঝতে পারে যে এমজের কথায় যথেষ্ট লজিক রয়েছে এবং সকাল হওয়া পর্যন্ত পিটার ভাবছিল যে সে কি এমজে কে সেই চিঠিটা দেবে যেটা সে দিতে চায়। আর ঠিক তখনই সেখানে ফ্রাঙ্ক চলে আসে এবং সে বুঝতে পেরেছিল যে পিটার এমজে কে ভালোবাসে এবং জিজ্ঞাসা যখন করে তখন পিটার বলে আরে না আমি ওকে চিনি না, তবে আমি জিমকে থামানোর জন্য একটা মিউটেশন ডিভাইস তৈরি করেছি আর এটা ওকে লাগিয়ে দিতে পারলে ওর পাওয়ার থেমে যাবে। তো ফ্রাঙ্ক তখন জবাব দেয় দেখো সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমার উচিত ওই মেয়েটিকে তোমার মনের কথা বলে দেওয়া। তো পিটার তখন বলে দেখো আমি কারো জীবন বিপদের মুখে ফেলতে চাই না, আমি শুধু তোমাকেই চিনি, অনলি তোমার উপর আমি ভরসা করি। তো এই কথা শুনে ফ্র্যাঙ্ক হেসে বলে তুমি আমার উপর পুরোপুরি ভরসা করো না স্পাইডারম্যান, কারণ যদি আমার উপর ভরসা করতে তাহলে তোমার আসল পরিচয় আমাকে জানাতে, তোমার চেহারাও আমি এখনো দেখিনি, কিন্তু আমরা একসাথে রয়েছি কারণ এটা আমাদের চয়েস, কারণ মানুষ একা থাকতে থাকতে ভেঙে পড়ে বা তোমার আমার প্রয়োজন রয়েছে এই জন্য আমরা একসাথে রয়েছি। তবে হ্যাঁ যদি আমার জীবনে আরো অনেক মানুষের সাথে সম্পর্ক করার সুযোগ থাকতো আমি সেটা করতাম। আর ঠিক তখনই পিটারের অ্যালার্ম বেজে ওঠে আর সে জানতে পারে জিন আবারও ওই ড্যামেজ কন্ট্রোলের মেন অফিসে হামলা করেছে। তো খবর পেয়ে পিটার করে কি ফ্রাঙ্ককে এমজের খেয়াল রাখতে বলে এবং নিজে দ্রুত সেখানে চলে যায়। বাট ততক্ষণে জিন একের পর এক সবাইকে মারতে মারতে বেনের অফিসে পৌঁছে যায় যেখানে সে ভিম্যাক্স নিয়ে সার্চ করছিল যে ভিম্যাক্স জিনিসটা কি, কিন্তু এখানে ভিম্যাক্স নামে কোনো রেকর্ড খুঁজে পায় না, মানে ভিম্যাক্স জিনিসটা যে কি এটা কেউই চায় না। আর অন্যদিকে বেন করে কি মানে ওই ফ্যাকাল্টির যে হেড সে করে কি নিজের টিম নিয়ে ভোল্টের ভেতরে আটকা পড়েছিল। তো জিন তখন বলে তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না, আমার নাম হচ্ছে জিন গ্রে আর তুমি জানো আমি কি চাই। তো এই কথা শুনে তো বেন অবাক হয়ে যায়, মানে ওদের পুরনো কোনো কানেকশন রয়েছে। আর ঠিক তখনই স্পাইডারম্যান এসে জিনের সামনে দাঁড়ায়। তো জিন তখন বলে আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমার পথে সমস্যায় দাঁড়িও না, বাট পিটার জবাব দেয় না তুমি এমজে কে কোনো ক্ষতি করতে পারবে না। তো জিন হেসে বলে তুমি ঠিকই বলেছো। তো এরপর সে করে কি পিটারের হাতে ব্রুসের তৈরি সেই ডিভাইসটি হাতে দেয়, মানে বুঝতে পেরেছো ব্রুসের ডিভাইস যেহেতু ব্রুসের হাতে নেই তার মানে ব্রুস এখন হাল্ক হয়ে গিয়েছে। আর ঠিক তখনই সেই সময় হাল্ক সেখানে চলে আসে এবং পিটারকে ধরে মারতে শুরু করে। তো পিটার তখন হাল্ককে শান্ত করার জন্য বলে যে ভাই আমি তোর ছাত্র, আমি স্পাইডারম্যান, কিন্তু কাজ হয় না এবং পিটার করে কি হাল্ককে শান্ত করার জন্য ওই মিউটেশন ডিভাইসটা পড়াতে চায়। আর তখন ফ্রাঙ্কও চলে আসে ওকে সাহায্য করতে হাল্ককে আটকে রাখার জন্য। তো ফ্রাঙ্ককে দেখে পিটার জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো, এমজে কোথায়? ফ্রাঙ্ক তখন উত্তর দেয় এমজে আমাকে বলেছে তোমার নাকি সাহায্যের দরকার, মনে হয় ওই মেয়েও তোমাকে পছন্দ করে। তো এই কথা শুনে পিটার একটু লজ্জায় পেয়ে যায় আর কি। তো এরপর সে ফ্রাঙ্ককে জিনকে বলে থামাতে আর ফ্রাঙ্ক সঙ্গে সঙ্গে করে কি জিনের দিকে এগিয়ে যায়, কিন্তু জিন মুহূর্তের মধ্যে করে কি উল্টো শৈলের কন্ট্রোল নিয়ে নেয়। আর অন্যদিকে পিটার দেখে যে স্মার্ট হাল্ক আবারও ব্রুস হয়ে গিয়েছে, মানে তার ব্রেনে কন্ট্রোল পেয়েছে। তো সে ব্রুসকে বলে দ্রুত আমার এই ডিভাইসটা পড়ে নাও তাহলে তোমার মিউটেশন কন্ট্রোল হয়ে যাবে। কিন্তু ব্রুস ডিভাইসটি পড়তে যাওয়ার আগেই এন্টিটি করে কি তার উপর কন্ট্রোল নিয়ে নেয় এবং সে আবারও হাল্ক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে পিটারের উপর ঝাঁপিয়ে পড়ে। তো পিটার ওকে তখন অনেক ওয়েব দিয়ে বেঁধে ফেলে, কিন্তু হাল্ক তার শক্তি দিয়ে সেগুলো ছিঁড়ে ফেলে এবং পিটারকে অনেক দূরে ছুড়ে মেরে দেয়। তো যাই ফাইট করতে করতে তারা বিল্ডিং এর বাইরে চলে আসে আর তখন হাল্ক আবারও পিটারকে ধরে ফেলে, কিন্তু পিটার বারবার ব্রুসকে আগের কথা মনে করিয়ে দেয় যে দেখো আমরা একসাথে অমুক দিন মাল খেয়েছিলাম, বিয়ার খেয়েছিলাম, মালের বিল আমি দিয়েছিলাম, তুমি মনে করার চেষ্টা করো প্লিজ, আমি তোমার বন্ধু। তো যখন ব্রুস শুনতে পায় যে একবার মাল খাওয়ার বিল পিটার দিয়েছিল সেটার পরেও আস্তে আস্তে শান্ত হতে শুরু করে মানে হাল্ক এবং শেষ পর্যন্ত মাটিতে পড়ে যায়। আর পিটার জানতো ব্রুস এখানে সেফ থাকবে আর তার যেতে হবে জিনের ওখানে। বাট ওই সময় ভেতরে প্রচন্ড জোরে ব্লাস্টের শব্দ শোনা যায় এবং ভল্টটি ভেঙে যায় এবং এখানে ফ্রাঙ্ক করেছে কি শক
সকল গার্ডকে মেরে ফেলছিল, সাথে বেনকেও ধরে ফেলেছে। আর ফ্রাঙ্ক তো এখন মনে করে জিনের কন্ট্রোলে রয়েছে। তো এরপর জিন করে কি ওই সিও বেনকে জিজ্ঞাসা করে সেটা কোথায়, মানে ভিম্যাক্স। আর ঠিক তখনই স্পাইডারম্যান সেখানে পৌঁছায় এবং জিনের গলায় মিউটেশন কন্ট্রোল ডিভাইসটি লাগিয়ে দেয় এবং ডিভাইসটি লাগানোর সাথে সাথে জিনের সকল শক্তি শেষ হয়ে যায় এবং সুযোগ বুঝে তখন সিও বেন করিগোকে বেউস করে দেয়। আর মাটিতে পড়তে পড়তে জিন আস্তে করে শুধুমাত্র একটা কথাই বলে, সেটা হচ্ছে সারা গ্রে। তো এই নাম শুনে পিটারের কাছে বিষয়টা অদ্ভুত মনে হয় এবং তার কাছে মনে হয় এই নামটা সে চেনে, অনেক ভালো মতো জানে। তো কিছুক্ষণ পর আমরা দেখতে পাই জিনকে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু পিটার তখন সিও বেনকে জিজ্ঞাসা করে সারা গ্রে কে। বেন উত্তর দেয়, দেখো একবার জিন আমার মনেও ঢুকেছিল আর সারা আমার খুব ক্লোজ একটা বন্ধু ছিল, আমরা দুজন একসাথেই ছিলাম, গার্লফ্রেন্ড ছিল আমার, হয়তো আমার অজ্ঞান হওয়ার সময় ও সারার নামটা পেয়েছে। তো বেনের কথা শুনে পিটারের কাছেও লজিক্যাল মনে হয় যে হালায় মনে হয় সত্যই বলছে। তো এরপর পিটার করে কি এমজের কাছে ফিরে আসে, বাট ততক্ষণে এমজে পিটারের লেখা চিঠিটা পড়ে ফেলেছিল। আর সে পিটারকে বলে, তুমি বলেছিলে একদিন আমাকে সকল সত্য জানাবে, তাহলে তুমি বলো তো তুমি কে। তো পিটার ধীরে ধীরে নিজের মাস্ক খুলে ফেলে আর সঙ্গে সঙ্গে এমজে তাকে চিনে ফেলে। তবে স্পাইডারম্যান হিসেবে নয়, তাকে চিনতে পারে হচ্ছে এইটাই সেই ছেলে যে ওদের বাড়ির পার্টিতে এসেছিল বিনা আমন্ত্রণে, সম্ভবত রেস্টুরেন্টেও দেখেছিল। তো এখানে এমজে জিজ্ঞাসা করে তুমি আমাকে ফুল সত্য বলো, আর সত্যটা কেন বলোনি। পিটার বলে, আমি যদি তোমাকে সকল সত্য বলে দিতাম তুমি আরো বিপদে পড়তে পারতে, কারণ তোমার পেছনে শত্রু লাগতে পারত, এই জন্য আমি সেটা করিনি। তো এমজে তখন জবাব দেয়, দেখো আমার জীবনে এমনিতেই বিপদে রয়েছে, আর তাছাড়া আমার হয়ে ডিসিশন নেওয়ার অধিকার তো তোমার নেই। আমি তো নিজেই বলেছিলাম যে একদিন এসে সবকিছু সত্য আমাকে বলে দিবে, আর সেটা আমার নিজের চয়েসে ছিল। তো পিটার তখন ক্ষমা চেয়ে বলে, দেখো আমি খুব আপন একটা মানুষকে হারিয়ে ফেলেছি, মানে আমার আন্টিকে। আমি তোমাকেও হারাতে চাই না, আর আমি তাই নিজের ইচ্ছেতেই সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ তুমি আমার কাছে সবকিছু ছিল, আমি তোমাকে শুধুই ভালোই বেসেছি, অনেক ভালোবেসেছি। বাট এমজে তখন শান্তভাবে বলে, পিটার যে জাদুর কারণে আমরা সবকিছু ভুলে গিয়েছি সেটা কিন্তু আসলেই কাজ করেছে, আমার সত্যিই কোনো কিছু মনে নেই। আর তাছাড়া গত 4 বছর আমি তোমার সঙ্গে ছিলাম না, তুমি হয়তো যে মেয়েটিকে ভালোবাসতে, যাকে তুমি বাঁচাতে চাইছো, সে হয়তো অন্য কেউ ছিল। আমি তোমার ফিলিংস বুঝতে পারছি, কিন্তু আমি হয়তো সেই মেয়েটি নই, আর আমি তোমাকে ভালোবাসি না, আমি তো তোমাকে চিনিই না। আমাকে এখন বাড়ি যেতে হবে, কারণ আলামিন আমার জন্য অপেক্ষা করছে। তো এই কথা শুনে পিটারের মন ভেঙে যায়। আর এরপর তারা দুজন নেডের বাড়িতে যায়। আর ঠিক তখনই নেড অবাক হয়ে যায়, কারণ তার ডিভাইসে দেখাচ্ছিল যে স্পাইডারম্যান তার বাড়িতে আছে। তো বাইরে এসে সে এমজে আর স্পাইডারম্যানকে একসাথে দেখে চমকে যায়। তো স্পাইডারম্যান নেডের সঙ্গে দেখা করে এবং এমজে জানায় তার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, কিন্তু স্পাইডারম্যান তাকে বাঁচিয়ে নিয়েছে। তো এরপর তারা তিনজন গল্প করতে শুরু করে এবং ধীরে ধীরে তাদের মধ্যে সুন্দর একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। তো কিছুক্ষণ পরে নেট করে কি তাদের জন্য খাবার আনতে চলে যায়। তখন পিটার আস্তে করে বলে, আমি তোমাদের দুজনকেই খুব মিস করি। আর এমজে তখন হেসে বলে, হ্যাঁ করারই কথা, তবে নেট তোমাকে এখনো নিজের ব্রেস্ট ফ্রেন্ডই মনে করে, সরি ব্রেস্ট ফ্রেন্ড নয়, বেস্ট ফ্রেন্ডই মনে করে। তবে যদিও সে তোমাকে চেনে না, তুমি চাইলে ওকে সত্যটা বলতে পারো, আমার মনে হয় ও মেনে নিতে পারবে। তো এই কথা শুনে পিটার রাজি হয়ে যায়। আর তারপর সে বলে, জিন যখন আমার শরীর কন্ট্রোল করছিল তখন তুমি আমাকে কিস করেছিলে, এটা কি তোমার মনে আছে? আমি তো ভেবেছিলাম সত্যি এটা তুমি, আর তাই তুমি আমাকে ক্ষমা করে দিও। আর এমজে তখন বলে, আরে সমস্যা নেই, জীবন আমি কতজনের সুমা দিছি আর তোমার একটা সুমা দিছি, তাই কি হয়েছে? ওটা আমার মনেও নেই, এটা নিয়ে ভাবার কিছু নেই। তো এই কথা শুনে পিটার চমকে ওঠে, কারণ বেন তাকে বলেছিল জিন ওর শরীর যখন কন্ট্রোল করেছিল তখন ওর সবকিছু মনে ছিল। মানে যে একটু আগে বেন বললো যে জিন আমার শরীরে ঢুকেছিল, তারপর সারা মানে ওর গার্লফ্রেন্ডকে দেখেছে। তো পিটার তখন বুঝতে পারে তার মানে বেন তো মিথ্যা বলেছে, কারণ এই জিন যখন কারো শরীরে ঢোকে ও কি করলো এটাকে মনে রাখতে পারবে না। তো এরপর পিটার এই বিষয়টি নিয়ে যায় হচ্ছে ইয়েলেনার সঙ্গে ডিসকাস করতে, এবং সে জিন গ্রে এবং সারা গ্রের মধ্যে কি সম্পর্ক এটা জানতে চায়। তো ইয়েলেনা তখন জানায় ইন্টারনেট এবং ড্যামেজ কন্ট্রোলের সকল রেকর্ড থেকে এই দুইটা নাম মুছে ফেলা হয়েছে, কিন্তু আমি আরো ডিপলি হ্যাকিং করে আমি জানতে পেরেছি জিন গ্রে এবং সারা গ্রে দুই বোন ছিল, দুজনের কাছে টেলিকাইনেসিসের পাওয়ার ছিল, আর তাদের উপর এক্সপেরিমেন্ট করার জন্য ড্যামেজ কন্ট্রোল সেন্টার জোর করে তাদেরকে নিয়ে গিয়েছিল। আর ওরা যখন ভিডিও কলে কথা বলছিল তখন সেখানে পেছন থেকে এমস এবং নেট চলে আসে, আর তাদেরকে দেখে ইয়েলেনা খুব খুশি হয়, কারণ সে বুঝতে পারে স্পাইডারম্যান নতুন বন্ধু পেয়েছে, ও আর একা নয়। তো এরপর পিটার সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময়, মানে জিনকে বাঁচাবে, বেরিয়ে যাওয়ার সময় এমজে বলে নিজের খেয়াল রেখো, আর ভুল করে স্পাইডারম্যানকে পিটার বলে ডাকে। আর নেট তখনই বুঝে যায় যে স্পাইডারম্যানের তাহলে আসল নাম হচ্ছে পিটার। আর অন্যদিকে জিনকে একটা এক্সপেরিমেন্ট ফ্যাসিলিটিতে ল্যাবে বন্দী করে রাখা হয়েছে। তো সেখানে তার বহু বছরের পুরনো একটা স্মৃতি ফিরে আসে, যখন সে তার বোনের সঙ্গে একটা বাগানে ছিল, তার বোন সারা তাকে পাওয়ার ইউজ করা শেখাচ্ছিল, কন্ট্রোল করা শেখাচ্ছিল, এবং সে একসঙ্গে অনেক মানুষের মন কন্ট্রোল করতে পারতো, এবং নিজের টেলিকাইনোসিসের পাওয়ার দিয়ে সে অনেক দূর পর্যন্ত একের পর এক মানুষের ব্রেনে ঢুকতে পারতো। তো জিন তখন তাকে জিজ্ঞাসা করেছিল, তুমি কি সত্যি একসঙ্গে এত মানুষের মন কন্ট্রোল করতে পারো? সারা হেসে বলেছিল, আমি এর চেয়েও একদিন বেশি করতে পারবো, আর সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শক্তি বাড়তেই থাকবে। তবে তাদের মা মারা যাওয়ার কারণে তাদের মন খারাপ ছিল, আর এজন্য সারা করে কি ছোট বোনের জন্য আইসক্রিম আনতে যায়। বাট ঠিক তখনই ড্যামেজ কন্ট্রোলের কয়েকজন অফিসার এসে ওদেরকে ধরে নিয়ে যায়, মানে সারাকে ধরে, এবং পুরো ঘটনাটি কিন্তু ওই সিও বেনের অর্ডারে হয়েছিল। তো জিন তখন তার বোনকে বাঁচাতে দৌড়ে যায়, বাট সারা তার নিজের পাওয়ার ইউজ করে জিনের ব্রেন কন্ট্রোল করে ওকে পালাতে পাঠিয়ে দেয়। আর এরপর প্রেজেন্টে বেন জিনের সঙ্গে এক্সপেরিমেন্ট ফ্যাসিলিটিতে ছিল। তো বেন বলে, দেখো স্পাইডারম্যানের ডিভাইসের কারণে তোমার শক্তি এখানে আর কাজ করবে না, তুমি এখান থেকে আর বেরোতে পারবে না। তো জিন তখন সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে, আমার বোন কোথায়? বেন উত্তর দেয়, দেখো সারার শক্তি অনেক বেশি ছিল, আর আমরা তার পাওয়ার এবং তার এত বেশি পাওয়ার ছিল যে ওটা একজনের কাছে থাকা খুব ডেঞ্জারাস, আর এর জন্য আমরা
প্রয়োজন অনুসারে সেই পাওয়ারটা বিভিন্ন মানুষের ব্রেনে ট্রান্সফার করে দেওয়ার চেষ্টা করেছিলাম। তবে সেটা যেহেতু পারিনি, তোমাকে যেহেতু পেয়েছি, তোমাকে আমরা এক্সপেরিমেন্টে কাজে লাগাবো। তো বুঝতেই পারছো বেন কিন্তু জিনকে নিয়ে ওর পাওয়ারটা নেওয়ারই প্ল্যান করছে। আর এইদিকে পিটার যাচ্ছিল ল্যাবের দিকে এবং সে ফ্রাঙ্ককে সকল ঘটনা খুলে জানায় এবং জিনকে থামানোর জন্য বা কি হচ্ছে এটা জানার জন্য সে সাহায্য চায়। ফ্রাঙ্ক তখন এক মুহূর্ত দেরি না করে রাজি হয়ে যায়, কারণ ফ্রাঙ্ক তো চাই মারামারি। আর অন্যদিকে বেন করে কি জিনের ব্রেইনকে ট্র্যাক করার জন্য ওর উপর পালস ওয়েভ পাঠাতে থাকে। এমনকি জিন যখনই ওয়েভের মাধ্যমে তার পাওয়ার ব্যবহার করতো তখনই ওর লোকেশন বের করা যেত। আবার এরই মধ্যে স্পাইডারম্যান ফ্যাসিলিটিতে পৌঁছে যায়, গার্ডদের সঙ্গে ফাইটিং শুরু করে। মানে স্পাইডারম্যান তো বুঝতে পেরেছে ওরা জিনকে মিস ইউজ করবে। আর ভেতরে স্পাইডারম্যান আসার খবর পৌঁছাতেই বেন সঙ্গে সঙ্গে করে কি হ্যান্ড টিমকে, যারা আর কি আগে ভিলেন ছিল, স্পাইডারম্যানের মার খেয়ে ভালো হয়েছে আর এখানে আসার পরে এখন বেনের মানুষ হিসেবে কাজ করছে, এবং ওই টিমকে পাঠায় প্লাস ওই জিনের উপরে পালস ওয়েভের পাওয়ারও বাড়ানোর অর্ডার দেয়। তো এই কারণে জিন যন্ত্রণায় ছটফট করে থাকে, বারবার তার সারার কথা মনে পড়ছিল এবং তার মন পুরোপুরি ভেঙে গিয়েছিল এবং হঠাৎ করে তার চোখ উপরের দিকে যায়। আর তখনই একটা এয়ার ডাক্টের উপর ভিম্যাক্স লেখা দেখতে পায়। তো এই লেখা দেখে জিন বুঝতে পারে এই জায়গাতেই হয়তো তার বোনকে খুন করা হয়েছিল। মানে বিষয়টা বুঝিয়ে বলি, মারা যাওয়ার আগে ওর বোন সারা শুধুমাত্র ভিম্যাক্স নামটাই টেলিকাইনোসিস করে, মানে ওর ব্রেন পর্যন্ত পাঠাতে পেরেছিল যে ভিম্যাক্স। তো এই জন্য বারবার ভিম্যাক্স খুঁজতো। তো ওর তো অনেক রাগ বেড়ে যেটা দেখে এবং জিন চিৎকার করে বলে, তোরা আমার বোনকে এই ঘরে মেরে ফেলেছিস আর তোরা আমার আসল শক্তি দেখতে চাস, তাহলে দেখ। তো এরপরে জিন করে কি তার রাগে মানে এত বেশি পাওয়ার এসে যায়, সে বিশাল বড় একটা পাওয়ার পালস ছাড়ে। আর সেই পালস ফ্যাসিলিটি ছড়িয়ে পুরো শহরে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে শহরের বিভিন্ন মানুষ জিনের কন্ট্রোলে চলে আসে। মানে এই জিন কিন্তু সেই জিন না। তো ফ্রাঙ্ক এই সবকিছু দেখে এবং দেখতে পায় পালসের কারণে পুরো শহরে একটা রিং ক্রিয়েট হয়ে গিয়েছে। তো ফ্রাঙ্ক বুঝতে পারে জিন অনেক বেশি শক্তিশালী, যে কোনো ভাবে ওকে থামাতে হবে। আর অন্যদিকে পিটারও দেখে যে শহরের সকল মানুষ জিনের কন্ট্রোলে চলে গিয়েছে এবং জিন সরাসরি ওদের সাথে কথা বলতে শুরু করে। আর পিটার তখন বলে, প্লিজ জিন আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু আমি বুঝতে পেরেছি তুমি ঠিক, আর এই কারণে তোমাকে সাহায্য করতে এসেছি এবং আমি সারা সত্যটাও জেনে গিয়েছি। তো জিন তখন ঠান্ডা গলায় উত্তর দেয়, অনেক দেরি হয়ে গিয়েছে। আর ঠিক তখনই হ্যান্ড টিম করে কি পিটারের উপর অ্যাটাক করে দেয়। তো পিটার একসঙ্গে সবার সঙ্গে ফাইট করতে শুরু করে, কিন্তু তারা ড্যামেজ কন্ট্রোলের তৈরি লেটেস্ট সব অস্ত্র দিয়ে লড়াই করছিল। আর এই অস্ত্রগুলো স্পেশালি স্পাইডারম্যানকে মারার জন্য তৈরি করা হয়েছে। চিন্তা করো, স্পাইডারম্যান কিন্তু ওদের ফেভারে, কিন্তু ওরা স্পাইডারম্যানকে থামানোর জন্য রেডি ছিল। তো জিন তখন বলে, তুমি কি জানো স্পাইডারম্যান, তোমাকে থামানোর জন্য কিন্তু এই অস্ত্রগুলো ওরা বানিয়েছিল, অথচ তুমি ওদেরকে বন্ধু মনে করতে। তো এখানে জিন আরেকটা সত্য কথা বলে যে রাজনীতিবিদ আর হচ্ছে সরকারি লোক তারা কখনো বন্ধু হয় না। তো এরপর পিটার করে কি ফাইট চালিয়ে যায়, কিন্তু সবাই মিলে ওকে ভীষণভাবে আহত করে এবং একসময় তারা ওর ওয়েব শুটারটা ধ্বংস করে দেয় এবং ড্যামেজ কন্ট্রোলের লেটেস্ট অস্ত্রের সামনে শেষ পর্যন্ত পিটার হেরে যায়। আর পিটারকে ভেঙে পড়তে দেখে জিন বলে, আমার বোন এই জায়গাতেই মারা গিয়েছে এবং বেনও এই জায়গাতে মারা গেল। বেন মানে ওই সিও কে হয়তো মেরে ফেলেছে, মানে জিন আর কি ওর প্রতিশোধ নিয়ে ফেলেছে, বেনকে মেরে ফেলেছে। তো এখানে জিন আরো বলে, আমরা ভেবেছিলাম আমরা স্পেশাল মানুষ, কিন্তু আমরা যারা সুপার পাওয়ার পাই আমরা স্পেশাল নই। আমাদের জীবনটা সাধারণ মানুষের মতো হয় না, সাধারণ মানুষের মতো ভালো জীবন পাই না, বন্ধু পাই না, পরিবার পাই না, কিছুই পাই না। আর আমাদের তিনজনের জীবনে সেটা প্রমাণ, যেমন সারা, জিন, পিটার পার্কার। তো এখানে জিন বলে, তুমি কি পিটার পার্কার হয়ে বাঁচতে চাও নাকি স্পাইডারম্যান হয়ে বাঁচতে চাও? কারণ বুঝতেই পারছো ও স্পাইডারম্যান হয়ে বাঁচার কারণে কিন্তু আজ পিটার পার্কার হিসেবে মানে বাঁচতে পারছে না, ওকে লুকিয়ে থাকতে হচ্ছে, পুরো দুনিয়া থেকে বঞ্চিত হয়ে চলছে। তো এই কথা শুনে পিটার করে নিজের মিউটেশন কন্ট্রোল ডিভাইসটা খুলে ফেলে এবং নিজের ফিলিংস গুলো এবার আর সে থামায় না, মানে নিজের মিউটেশনকে, নিজের সমস্যাগুলোকে পুরোপুরি বোঝার ডিসিশন নাই। তো পিটার তার মিউটেশনকে তার বডির সঙ্গে অ্যাকসেপ্ট করেন এবং বলে, আমি দুইটাই হব, আমি বোকাচোদাও হব, আমি চালাকও হব, মানে আমি পিটারও হব, আমি স্পাইডারম্যানও হব। তো এরপর সে করে কি হ্যান্ড টিমের সঙ্গে ফাইট শুরু করে, তবে কাউকেই মারে না, কারণ ওই যে বাংলার নায়িকা শাবানা খুব মায়াবী। তো মিউটেশনের কারণে ওর গতি এবং স্ট্রেংথ আগের চেয়ে কিন্তু অনেক বেড়ে গিয়েছিল এবং সহজে সকল অস্ত্র ঠেকিয়ে দেয় এবং শেষে নিজের ওই ওয়েবের সাহায্যে হ্যান্ড টিমের সবাইকে আটকে ফেলে। কিন্তু আমি শুধু আটকে শান্ত থাকতাম না, ওরা যে জ্বালানটা জ্বালাইছে আমি সবটার পেছনে সুরসুরি দিয়ে যেতাম। তো যাই হোক, এরপর সে সরাসরি জিনের সামনে গিয়ে দাঁড়ায় আর পিটার শান্তভাবে বলে, তুমি কিলার নও, তুমি কাউকেই খুন করবে না, কোনো কিছু খুন করলে বা কোনো প্রতিশোধ নিলে কিছুই ঠিক হবে না। আমি জানি সারার মৃত্যুর পরে তুমি কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, সেটা আমি ভালো মতোই বুঝতে পারছি। আর ঠিক তখনই দূরে দাঁড়িয়ে ফ্রাঙ্ক করে কি স্নাইপার রাইফেল দিয়ে জিনকে টার্গেট করে রেখেছিল। আর এইদিকে জিন নিজের শক্তি দিয়ে পিটারকে থামিয়ে দিয়ে বলে, দেখো আমি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, আমি চাইলে এখন তোমার ব্রেনেও ঢুকতে পারি, তুমি কি দেখতে চাও? তো পিটার তখন শান্তভাবে উত্তর দেয়, তাহলে ঢুকো। এরপর জিন করে কি পিটারের ব্রেনে ঢোকে এবং পিটারের মনের ভেতরে ঢুকে সেই মুহূর্তে পৌঁছে যায় যেখানে পিটার তার আন্টি মেয়ের সঙ্গে কথা বলছিল। তো সে দেখে আন্টি মেয়ে পিটারকে বলছে, এই পাওয়ার পাওয়ার পরে শুরুতে তোমার সবকিছু কষ্টের মনে হবে। আর তখনই হঠাৎ করে জিন নিজেকে পিটারের জায়গা দেখতে পায়, যেন আন্ট মেয়ে ওর দিকে তাকিয়ে ওকে বলছে। তো আন্ট মেয়ে জিনের দিকে তাকিয়ে বলতে থাকে, তোমার জীবন বদলে যাচ্ছে আর আমি বুঝতে পারছি, তোমার মনে হতে পারে তুমি খুবই স্পেশাল, কিন্তু অনেক সময় এই স্পেশালিটি অনেক ভয়ঙ্কর কনসিকুয়েন্সও ডেকে আনে। মানুষ তোমার সঙ্গে মনস্টারের মতো আচরণ করতে পারে, তুমিও মনস্টারের মতো আচরণ করতে পারো, কিন্তু আমি চাই তুমি সব
সবসময় একটা কথা মনে রাখবে, আমি তোমাকে ভালোবাসি এবং তুমি একজন ভালো মানুষ। তুমি কখনোই ডার্কনেসকে বা তোমার পাওয়ারকে তোমাকে বশ করতে দেবে না, কারণ পাওয়ারের সাথে দায়িত্বশীলতাও চলে আসে। আর এটা বলে আন্ট মে করে কি জিনকে জড়িয়ে ধরে, আর এটা দেখে জিনের চোখ ভিজে ওঠে, সে খুব ইমোশনাল হয়ে যায়। আর তারপর পিটার তার পাশে এসে বসে, এগুলো কিন্তু ওই মনের ভেতরে, এবং সারার কাছে ক্ষমা চেয়ে বলে, দেখো অনেক সময় আমাদেরকে মনে হয় যে আমরা সবকিছু একাই ঠিক করে ফেলবো, আর আমিও সেটা চেয়েছিলাম গত ভিডিওতে, এবং পুরো মাল্টিভার্স করে কি দিয়ে কি করেছি তুমি দেখতেই পেয়েছো, পুরো দুনিয়ার মানুষও দেখেছে। তো তুমি একা করতে গেলে দেখেই কিন্তু এই যে আরেকটা সিনেমা তৈরি করতে হলো। তো জিন তখন বলে, আসলে আমার কেউ নেই। তো পিটার তখন ওর দিকে তাকিয়ে বলে, যার কেউ নেই তার জন্য আলামিন আছে, বিশেষ করে তোমাদের মতো সুন্দরী মেয়ে যারা। তো আলামিন তোমার পাশে আছে, টেনশন করো না। আর শুধু আলামিন নয়, আলামিনের লুচ্চা ফ্যান ফলোয়ারও আছে। তো এই কথা শুনে জিনের মুখে একটা হালকা হাসি ফুটে ওঠে, আর ঠিক ওই মুহূর্তেই পিটারের স্পাইডার সেন্স তাকে ডেঞ্জারের সিগন্যাল দেয়, এবং এক মুহূর্তে দেরি না করে সে জিনকে নিজের দিকে টেনে আনে এবং গুলিটার গায়ে লাগে। আমার কথা হচ্ছে, ফ্রাঙ্ক খালার পোহালা, তুই এতক্ষণ গুলি করলি না, এখন ঝামেলা আছিস, তুই এখন কি মনে করে গুলি করবি? কোনো লজিক কি গুলি করার? তো যাই গুলি লাগার সঙ্গে সঙ্গে জিনের তৈরি করা বিশাল ওই মেন্টাল যে ওয়েব সেটা ভেঙে যায়, আর জিন দেখে পিটার মারাত্মকভাবে আহত, ওকে বাঁচানোর জন্য। তো এই সিন দেখে ফ্রাঙ্কের ভেতরে কেঁপে ওঠে যে আমি শালার স্পাইডারম্যানকে গুলি করলাম। তো এরপর জিন আতঙ্কিত হয়ে পিটারকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পিটার সেখানেই বেহোশ হয়ে যায়। তো যাই হোক, এর কিছুক্ষণ পরে ফ্রাঙ্ক করে কি স্পাইডারম্যানকে নিয়ে সেখান থেকে চলে যায়, এবং পিটারের অবস্থা খুবই খারাপ ছিল। পুরো শহরের মানুষ ওর ঠিক হওয়ার জন্য প্রে করতে থাকে। আর 2 সপ্তাহ পরে দেখা যায় যে পিটার এখনো বেঁচে রয়েছে, এবং পুরোটার সময় জিন নিজের পাওয়ার ব্যবহার করে তার শরীরকে ভেতর থেকে স্টেবল রাখার চেষ্টা করছিল। বিষয়টা বুঝিয়ে বলি, জিন তো ব্রেন কন্ট্রোল করার ক্ষমতা রাখে, তো ও আমাদের পিটারের ব্রেনের ভেতরে গিয়ে ও তো কমায় রয়েছে, ওর ব্রেনটাকে অ্যাক্টিভ করে রাখার চেষ্টা করছিল, ভালো স্বপ্ন দেখিয়ে, ভালো উমুক দেখিয়ে, বুঝতে পারছো। তো যাই হোক, এরপর জিন যখন ফিল করে যে পিটার আউট অফ ডেঞ্জার, তখন সে করে কি তার পাওয়ারটা ফিরিয়ে নেয়, এবং এর ফলে পিটারের জ্ঞান ফিরে আসে, এবং চোখ খুলে সে প্রথমে ফ্রাঙ্ককে দেখতে পায়। তো ফ্রাঙ্ককে দেখে সে বলে, ইস তুমি আমার কত ভালো বন্ধু, কেউ নাই অন্তত তুমি আমার সাথে রয়েছো। তো ফ্রাঙ্ক তখন বলে, আসলে গুলিটা তো আমি মারছিলাম, এই জন্যই আর কি অনুশোচনায় বসে রয়েছি, ইচ্ছা করে না। তো যাই হোক, তো এই কথা শুনে স্পাইডারম্যান ফ্রাঙ্কের চুদির পায় বলে একটা গালি দেয়, কিন্তু ফ্রাঙ্ক বলে, গালাগালি পরে পারো, আগে একটু শান্ত থাকো। তো এরপর পিটার জিজ্ঞাসা করে, জিন কোথায়? ফ্রাঙ্ক উত্তর দেয়, ও তো চলে গিয়েছে, সে নিজের পাওয়ার দিয়ে এতদিনে তোমাকে ভেতর থেকে বাঁচিয়ে রেখেছিল, কারণ তুমি তাকে সঠিক পথ দেখিয়েছো। আর এরপর আবারও ফ্রাঙ্ক মাথা নিচু করে বলে, তুমি আমাকে আবারও চুদির পায়ে বলতে পারো, কারণ গুলিটা যেহেতু আমি করেছিলাম। আমি আসলে ভাবতাম সবসময় মানুষকে মেরে ফেলাই সাহসের কাজ, কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণ করেছো। আর ফ্রাঙ্ককে এতটা ইমোশনাল হতে দেখে পিটার খুশি ওকে আরেকবার চুদির পায়ে বলে ডাকে। তো যাই এরপর ফ্রাঙ্ক পিটারকে দেখা যায় হসপিটালের বাইরে অসংখ্য মানুষ ওর জন্য অপেক্ষা করছে। তো এটা দেখে পিটার অবাক হয়ে যায় এবং চিন্তা করে সামনের ইউনিয়ন মেম্বার নির্বাচনটা করা উচিত। আর এরপর আমরা দেখতে পাই হসপিটালের জানালার কাছে এসে স্পাইডারম্যান সবাইকে হাত মেরে জানায় যে আমি ভালো আছি, কিন্তু আমরা দেখি পিটার তো নিচে দাঁড়িয়ে রয়েছে, নর্মাল মানুষের সাথে দাঁড়িয়ে দেখছে। তো অ্যাকচুয়ালি স্পাইডারম্যানের ড্রেসে ছিল হচ্ছে ফ্রাঙ্ক, যাতে কেউ পিটারের আসল পরিচয় না বুঝতে পারে। তো এত মানুষের ভালোবাসা দেখে পিটার খুব খুশি, এবং সে সিদ্ধান্ত নেয় সে মেম্বার নির্বাচন নয়, সে চেয়ারম্যান নির্বাচন করবে। আর এরপর আমরা দেখি এমজেকে, এবং পিটারের কথা মনে করে সে আস্তে আস্তে আবারও পিটারের প্রেমে পড়ে যাচ্ছিল। আর অন্যদিকে জিনকে দেখা যায় সে শহর ছেড়ে বাংলাদেশে আসার চিন্তা ভাবনা করছে, কারণ আলামিন বাংলাদেশে থাকে। আর এর কয়েকদিন পরে আমরা দেখি পিটার আর শিলা কথা বলছিল, আর শিলা জানায় তারা ড্যামেজ কন্ট্রোলে ইনভেস্টিগেট করে একদম বদলে ফেলেছে, এবং এই কাজের দায়িত্ব নিয়েছে ইয়েলেনা, মানে ব্ল্যাক উইডোর ছোট বোন। তো এই কথা শুনে পিটার খুব খুশি হয় যে এখন ওটা ভালো মতো কাজ করবে। আর এরপর পিটার একটা রেস্টুরেন্টে যায়, আর সেখানে তার চোখ পড়ে ভুটকা নেডের দিকে, এবং সে ডিসিশন নেয় এবার আর সে কোনো সত্য লুকাবে না। তো পিটার নেডের কাছে গিয়ে কথা বলতে থাকে, নেড তাকে চিনতে পারে এবং বলে, তুমি সেই ছেলে না যার সঙ্গে পার্টিতে দেখা হয়েছিল? তো পিটার তখন নিজের পরিচয় দেয়, আমার নাম পিটার। আর এরপর সে নেডের দিকে সেই আগের মতো যখন তার একে অপরের সাথে পরিচয় ছিল সেইভাবে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয়। তো নেট তখন চমকে যায়, এবং তো নেট তখন অটোমেটিক্যালি ওর সাথে ওরকম করে হাত মিলায়, মানে মনের অজান্তেই, এবং তারপর নেট চমকে যায় যে কামটা করলাম কি, এবং বুঝতে পারে আর এই পিটারই তো আসল স্পাইডারম্যান, এবং আগের কথা মনে পড়ে। আর এরপর পোস্ট ক্রেডিট সিন আমাদের দেখানো হয়, নেটের ডিভাইস থেকে আমরা দেখতে পাই যে স্পাইডারম্যান বর্তমানে পৃথিবীতে নেই, পৃথিবী ছেড়ে অন্য একটা প্ল্যানেটের দিকে রওনা দিয়েছে। আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। তো যাই হোক, দেখো যেহেতু নতুন সিনেমা, এবং তোমরা জানো আমি নতুন সিনেমা কখনোই ভালো মতো এক্সপ্লেন করতে পারি না, এটা র্যান্ডম ভিডিও চ্যানেলের একটা সমস্যা। র্যান্ডম ভিডিও চ্যানেল আজ পর্যন্ত নতুন কোনো সিনেমা ভালো মতো এক্সপ্লেন করতে পারে নাই, তো এটাও হয়তো ভালো হয় নাই, তবে আমরা সর্বোচ্চ এফোর্ট দিয়েছি, চেষ্টা করেছি। আশা করছি তোমরা এনজয় করেছো। আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর একটা বিষয়, আমাদের যে ওয়েবসাইটটা স্যাভেজন, সেটা অবশ্যই একবার ঘুরে আসবে, এবং তোমাদের জন্য একটা সুখবর রয়েছে, আমি খুব শীঘ্রই এই চ্যানেলে আমার ফেস ক্যাম নিয়ে আসবো। তবে আমার চেহারা দেখে কেউ স্ট্রোক করো না ভাই, তোমরা হয়তো অনেকে ভাবছো যে আলাইন ভাই 35-36 বছরের একটা মানুষ, 36 হবে, 90-তে জন্ম, সে খুব ভারভার্তি গালা, স্বাস্থ্য টাস্থ্য ভালো, অনেক হ্যান্ডসাম মুরব্বি টাইপের একটা মানুষ, বাট ইটস নট লাইক দ্যাট। আমি খুবই বড় ধরনের একটা ছাপরি, এবং র্যান্ডম ভিডিও চ্যানেলে আমি খুব শীঘ্রই একটা অ্যানাউন্স দেবো, এবং ওটা আমি ফেস ক্যাম দিয়েই করবো। আমার যে স্যাভেজ অনটা রয়েছে ই কমার্সে, সেটা আমি খুবই সিরিয়াস, এবং আমি আশা করছি তোমরা আমাদেরকে ই কমার্স সাইটে হেল্প করবে, যেভাবে হেল্প করে আজকের আমাকে তৈরি করেছো। এবং আমি কিন্তু রিটায়ারমেন্ট নিয়েছিলাম, ফেসবুকে পোস্ট দিয়েছিলাম আমার পার্সোনাল আইডিতে, কিন্তু তোমাদের যে
দর্শক চাহিদা, সেটার জন্য আমি আবার ব্যাক করেছি। আসলে হয়েছে কি দেখো, আমি যদি নেসারকে দিয়ে আপাতত চালাই সব ভিডিও, প্রথম 2-3 মাস এটার বাজে ইম্প্যাক্ট করবে, তারপর কিন্তু নতুন যে ভিউয়ার আসবে তারা কিন্তু জানবেও না যে আমি কে ছিলাম। আলটিমেটলি তখন সবাই অ্যাডজাস্ট করে নেবে, তার কারো মনেও থাকবে না যে আমি ছিলাম। নেসারকে দিয়ে চালানো সম্ভব ছিল, কিন্তু তারপরেও তোমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমি ভয়েস দিব, অন্তত 3টা চ্যানেলে 30টা ভিডিও আমি দেবো প্রতি মাসে। কিন্তু এর পাশাপাশি আমার আরো কিছু স্বপ্ন রয়েছে, যেমন আমার এখন বয়স হয়ে গিয়েছে, ডায়াবেটিস, হাই প্রেশার, কোলেস্টেরল, বিভিন্ন ধর ইনসোমনিয়া, এগুলোর সাথে ফাইট করার জন্য আমার এক্সারসাইজের সময় দিতে হয়। আমার সন্তান রয়েছে, গুড প্যারেন্টিং এর জন্য সময় দিতে হয়, মানে হেলথ ফ্যামিলিতে আমার প্রচুর সময় দিতে হয়। আর একটা আমার অনেক বড় স্বপ্ন ছিল, সেটা হচ্ছে পিসি গেমস। মানে পিসি গেমস আমি বেশি সময় পাই না, 2-3 ঘন্টা খেলি। সেই পিসি গেমসে আমার একটা চ্যানেল করার শখ ছিল অ্যাজ এ গেমার হিসেবে। আমার অনেক দিনের স্বপ্ন, একবারে মানে এই ধরনের ইউটিউবার হওয়ার আগের স্বপ্ন, কিন্তু আমি সেটা কখনোই করতে পারিনি। আমি যখন গেমিং এ ছিলাম তখন আমি খালি ভয়েস বেস্ট করেছি, কারণ আমি খুবই ইন্ট্রোভার্ট ছিলাম অন দ্যাট টাইম। আমার পক্ষে মানে গেমার হওয়া পসিবল ছিল না। কিন্তু এখন আমি ম্যাচুরড হয়েছি, বুইরা হয়েছে, এখন আমার শখ হয়েছে যে আমি গেমিং এ কিছু করব। ফ্রি ফায়ারে না, মানে পিসি গেমসে, বড় বড় পিসি গেমস। এবং ওটা ভিউর জন্য হবে না, ওটা হবে আমার প্যাশনের জন্য, আমার একটা ভালোবাসার মজার জায়গা। আর আমার আর্থিক সেক্টর গুলো দেখবো হচ্ছে তোমার স্যাভেজন, মানে আমার যে ই কমার্স ওয়েবসাইট। এবং আরেকটা সুখবর দিই তোমাদের ভাই কিন্তু খুবই মেধাবী, এবং আমি একমাত্র বাংলাদেশের লোক যে এতগুলো কন্টেন্ট সুইচ করেছে। এরকম কোনো কন্টেন্ট সুইচ কোনো ইউটিউবারই করে নাই। হিসাব করে দেখো, বাইক দিয়ে শুরু, লাইফস্টাইল, গান, মুভি এক্সপ্লেন, অমুক তমুক, তারপর আবার ফ্রি ফায়ার, তারপর কে ড্রামা চালিয়েছি আমরা, তারপর আমরা অ্যানিমে চালিয়েছি। সবগুলা সেক্টরেই কিন্তু আমরা ডমিনেট করে এসেছি। এবং এরই ধারাবাহিকতায় আমরা কিন্তু এআই যে প্রজেক্ট বর্তমানে রানিং জেনারেশনের যে ইউটিউবিং, সেখানেও কিন্তু আমি ভালো অবস্থান করছি, ভালো অবস্থানে চলে গিয়েছি আল্লাহর রহমতে। এবং আগামী 6 মাসের মধ্যে হয়তো আমরা আরো ভালো অবস্থানে চলে যাবো এআই প্রজেক্টগুলোতে, যেগুলো আমরা বেশিরভাগই লোক দিয়ে কাজ করাই। আমি নিজেও কিছু কাজ করি, বাট ওই চ্যানেলগুলো আমি দেখাতে পারছি না, কারণ ওগুলো যদি বাংলাদেশি ভিউয়ার যায় তাহলে খালি বাংলাদেশি মানুষের সামনে আসবে। তোমাদের সামনে গেলে দেখা যাবে অর্ধেক ভিডিও দেখবে, তারপর দেখবে না, তারপর ওই চ্যানেলটাই নষ্ট হয়ে যাবে। তবে তোমরা দোয়া রেখো, র্যান্ডম গ্রুপটা থাকবে হচ্ছে তোমাদের সাথে আমাদের কানেকশনের জন্য, কারণ বিশেষ করে এই র্যান্ডম ভিডিও চ্যানেলের যে অডিয়েন্স রয়েছে, তোমরা খুবই স্পেশাল, তোমরাই আমাকে তৈরি করেছো। আমি তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ, অনেক বেশি কৃতজ্ঞ, কারণ এই র্যান্ডম ভিডিও চ্যানেল তৈরি না হলে আমি আজকে তৈরি হতাম না, আমার এতগুলো সাইট তৈরি হতো না। আর স্যাভেজন আমি একটা কথা আবার বলি, আমাদের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে আমি একটা ক্যাম্পেইন লঞ্চ করব, একটা জিপিএক্স ডেমন মোটরসাইকেল দিয়ে 250 সিসির। মানে এই ওয়েবসাইট থেকে তুমি যে কোনো প্রোডাক্ট কিনবে, 100 টাকার প্রোডাক্ট কিনো, 200 টাকার প্রোডাক্ট কিনো, তোমার কাছে একটা করে লটারি চলে যাবে। এবং তারপরে আমরা করবো কি, 20,000 সেল হলে, 20,000 সেল হলে আমি তোমাকে জিনিসটা বোঝাই, এই প্রোডাক্টগুলো আমাদের না, এটা হচ্ছে আমাদের সাথে কোলাবোরেশনে কিছু সেলার রয়েছে। ধরো অন এভারেজে আমরা যদি প্রত্যেক প্রোডাক্টে 50 টাকাও এভারেজে কমিশন ধরি, ধরো 100 টাকার প্রোডাক্টে আমাকে কয় টাকার কমিশন দেবে, 20-25 এরকম মনে করো যে সব প্রোডাক্ট এভারেজে যদি আমরা 50 টাকাও আমরা কমিশন ধরি, 20,000 সেল ভাই আমাদের তাও 50,000 ভিউ হয়। 20,000 সেল ভাই আমারই ব্যাপার না 3 মাসে। 20,000 সেল যদি করতে পারি, 50 টাকা এভারেজে হলো তোমার 10 লাখ টাকা আসবে। 10 লাখ টাকা আসলে প্রথমবার আমরা 6 লাখ টাকা গিভওয়ে করবো, 6 থেকে 7 লাখ, যাতে আমাদের নাম হয়। গিভওয়েটা লটারির মাধ্যমে তোমাদের মধ্যে থেকে যদি কেউ পায়, র্যান্ডমের ভিউয়াররাই পাবে এখানে, কারণ আমরা বাইরে কোনো পেইড প্রমোশন করবো না, ফেসবুকে পোস্ট করে কোনো প্রমোশন করবো না। 20,000 সেল না হলেও আমরা করবো না, যাতে আমার অডিয়েন্সই পায়। তারপর আমরা করবো কি, ঢাকায় এসে ঢাকার একটা কনভেনশন সেন্টার ভাড়া নিয়ে আমরা সেই পুরস্কারটি আমার নিজের হাতে তোমাদের হাতে তুলে দেবো। এবং যে পুরস্কারটি জিতবে তাকে আমরা টাকা দিয়ে, একবার হোটেল ভাড়া দিয়ে, যাতায়াত ভাড়া দিয়ে তাকে এনে তারপর আমরা ভিডিও করে পুরস্কার দেবো এবং র্যান্ডম ভিডিও চ্যানেলে প্রকাশ করব। এবং আমরা জিপিএক্স ডেমন এবং আর কি পুরস্কার দেওয়া যায় সেটা আমাকে একটু জানাও। যেমন এখানে অনেক মেয়ে রয়েছে, তুমি এখন ডাবল ডোরের ফ্রিজ নেবে, নাকি তুমি 60 ইঞ্চি টিভি দেবো, নাকি ওভেন টোভেন এই টাইপ জিনিস দেবো, মানে যেগুলো কাজে লাগবে, নাকি বাইক, মোবাইল টোবাইল এগুলো দেবো। কারণ মোবাইল জিনিসটা আমার কাছে সবচেয়ে ওভাররেটেড মনে হয়, কারণ একটা আইফোন দেবো, আইফোন ভাই 2 দিন পরেই দাম নাই, খুবই ওভাররেটেড একটা জিনিস। কিন্তু বাইকের তাও একটা কিন্তু ভ্যালু থাকে, বাইক, তারপর তোমার হচ্ছে ডাবল ডোর ফ্রিজ, টিভি, এগুলোর একটা ভ্যালু থাকে, কিন্তু ওই ইয়ের কিন্তু কোনো ভ্যালু নাই। এবং আমরা যে পুরস্কারটা দেবো, সেই পুরস্কারটা তোমার বাড়ি যাওয়া পর্যন্ত যে খরচ হবে ওটা আমরা বের করার চেষ্টা করবো। আমি এখন শূন্যটা আয়ের উপর নির্ভর করবে। তো এখানে বুঝতেই পারছো, আমাদের লাভ্যাংশের 60% বা 70% খালি আমাদের রেপুটেশনের জন্য আমরা খরচ করবো। এরপর থেকে আমরা এত পুরস্কার দিব না, এরপর থেকে আমরা কম পুরস্কার দেবো, কারণ একবার রেপুটেশন হয়ে গেলে তোমরা তো বুঝলে আস্তে আস্তে আমরা কাজটা করলাম। এবং আশা করছি তোমরা আমাকে এইবার সাপোর্ট করবে এই বিষয়ে, কারণ এইটার সাথে অনেকের ভবিষ্যৎ জড়িত, অনেকগুলো সেলারের ভবিষ্যৎ জড়িত, আমার ভবিষ্যৎ জড়িত, আমার যে ওয়ার্কাররা রয়েছে তাদের ভবিষ্যৎ জড়িত, কারণ আমার এখানে অনেকেই পার্টনারশিপে রয়েছে। এবং তোমাদের মনোরঞ্জনের জন্য আমার যত সাইডে উঠুক, আমি যত সাইড থেকে আই করি, আমি র্যান্ডম ভিডিও চ্যানেলে বা র্যান্ডম গ্রুপে আমার ভয়েস তোমরা সপ্তাহে 1বার বা 2বার হলেও শুনবে ইনশাল্লাহ। আর আমার গেমিং যখন শুরু করবো তখন আমি তোমাদেরকে জানাবো আমি কোথায় গেমিং শুরু করলাম। বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, এবং স্পাইডারম্যান সিনেমা কেমন লেগেছে কমেন্টে জানাবে, আর আমার পুংটামিগুলা কেমন লাগছে সেটাও জানাবে। হ্যাঁ, বাই।